সুপ্রিয় চিকিৎসক মন্ডলী, সবাইকে স্বাগতম আজকের মেডিসিন কেস প্রেজেন্টেশনের ষষ্ঠ পর্বে। আমাদের আজকের কেস বর্তমান সময়ের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কেস। আজকের টপিক হচ্ছে এ ইয়ং গার্ল প্রেজেন্টেড উইথ COVID-19 অ্যান্ড ডেঙ্গু কো-ইনফেকশন। আমাদের সাথে আজকের কেস প্রেজেন্টার হিসেবে আছেন ডক্টর রাফিয়া তাসনিম, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সাথে আজকে মডারেটর হিসেবে যুক্ত হয়েছেন আমাদের বর্তমান প্রজন্মের একজন তুখোর ইন্টার্নিস্ট ডক্টর হোমায়রা তাহসিন হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা। এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন দুজন অত্যন্ত স্পেশাল প্রফেসর, যারা বোধ কোভিড অ্যান্ড ডেঙ্গু নিয়ে কাজের জন্য পুরো বাংলাদেশে তারা প্রসিদ্ধ। বাংলাদেশের কোভিড এবং ডেঙ্গু সম্পর্কিত যত গাইডলাইন এবং তাদেরকে বলা যায় আসলে ডিসিশন মেকার, তারা সেই পর্যায়ে পড়েন এবং বাংলাদেশের অত্যন্ত সম্মানিত দুজন ইন্টার্নিস্ট। আমাদের সাথে আজকে প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর মোহাম্মদ রোবেদ আমিন, প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড লাইন ডিরেক্টর, এনসিডিসি, ডিজিএইচএস। আসলে রোবেদ স্যার লাইন ডিরেক্টর এনসিডিসি, এটা আসলে যারা মেডিসিনকে ভালোবাসে তাদের জন্য কিছুটা অবশ্য আফসোসের, বাট আমরা যারা সরকারি চাকরি করি, আমরা যারা প্রশাসনে আছি, আমাদের জন্য এটা অবশ্য একটি আশীর্বাদের হচ্ছে। আর আমাদের মাঝে আজকে চেয়ারপারসন হিসেবে আছে আসলে আমি যাকে বলি বাংলাদেশের মেডিসিনের আসলে স্যারকে আমি ধরি যে মেডিসিনের স্যার যেটা বলবেন অন অফ দ্য ডিসিশন মেকার। এবং আমরা অত্যন্ত লাকি যে বিডি ডিসিশন ফ্যামিলি সবসময় স্যারকে আমাদের মাঝে পাই। এবং আমাদের আজকে চেয়ারপারসন প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার, প্রফেসর অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ, এবং স্যার বর্তমানে যে ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি অন COVID-19 আছে সেটার মেম্বার, এবং একই সঙ্গে স্যার এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আমি আমাদের সেশনটি শুরু করার জন্য প্রথমেই আমাদের আজকের মডারেটর ডক্টর হোমায়রা তাহসিন ম্যাডামকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হেসান। আজকে আমাদের সবার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, ডেঙ্গু অ্যান্ড কোভিড ইন এ ইয়াং গার্ল। আজকে আমাদের প্রেজেন্টার ডক্টর রিফায়া তাসনিম আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করছে। আজকে কিন্তু আমরা পরীক্ষার স্টাইলে কেসটা প্রেজেন্ট করবো না, আমরা আজকে এটা মেইনলি একটা স্টোরি অফ এ গার্ল, স্টোরি অফ দ্য পেশেন্ট হিসেবে প্রেজেন্ট করবো, এবং একদম শেষে দর্শকের জন্য কোয়েশ্চেন আনসার উন্মুক্ত থাকবে। মাঝখানে কোনো ইন্টারাপশন আমরা এখানে অ্যালাউ করবো না। তো এটা মেইনলি হচ্ছে ম্যানেজমেন্ট পারপাসে প্রেজেন্ট করা হচ্ছে, আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করেছি পেশেন্টটা ম্যানেজ করতে গিয়ে, এবং এভাবে আমরা এটা প্রেজেন্ট করতে যাচ্ছি। তো ডক্টর রিফায়া, তুমি তোমার কেস প্রেজেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। Assalamu alaikum. I am going to present a case of a young girl presented with COVID-19 and dengue co-infection. So here a 14-year-old young girl hailing from 24/A Azimpur, Dhaka, admitted in PMCH on 2nd August 2021 with the complaints of fever for 1 day, which was high grade. Highest recorded temperature was 106°F and continued in nature, not associated with chills and rigor, not subsided by taking oral paracetamol. She also complained about nausea and vomiting for 1 day. She did not complain about headache, body ache, muscle pain, or retroorbital pain. Her dengue NS1 antigen was positive on 2nd August 2021. Next, please. On query, her mother stated that she had a history of fever on 22nd July 2021 for 2 days, which was low grade. Highest recorded temperature was 101°F, not associated with chills and rigor, and subsided by taking paracetamol. Her RT-PCR for COVID-19 pneumonia was negative on 24th of July. Then from 26th July, she developed anosmia. Her repeat RT-PCR came positive on 27th July, but as there were no other symptoms as fever, cough, breathlessness, headache, loose motion, she maintained only home isolation and symptomatic management. Next slide, please. On admission, we found that she was hemodynamically unstable. Her pulse was 112 beats per minute, blood pressure 80/40 millimeter of mercury, temperature was 105°F, and respiratory rate was 18 breaths per minute. Her saturation was maintained. So after admission and initial assessment, we gave her treatment to stabilize her vitals with fluid replacement, both oral and IV, and antipyretic and antiemetic medications were given. So after initial management, patient's vitals were stabilized, but her temperature was 100°F even 2 hours after IV paracetamol of 1 gram, and her saturation was maintained at 95% in room air. Next.
Patient came with some tests done before admission, which showed her CBC with ESR. As we see that her total count was normal, but on differential count, it showed neutrophilia and lymphopenia. Her hemoglobin was 10.90, platelet count was 1,70,000 per cubic millimeter, and ESR was 25 millimeter in first hour. Her liver function test and renal function test was normal. Next. Her electrolytes showed mild hypokalemia. Her CRP, serum ferritin level, was normal. Her D-dimer and serum procalcitonin level was slightly raised above the upper limit, but her interleukin 6 was 137.20, that was highly raised, but at the time of admission, patient did not show any sign of cytokine storm. On urinary, we see that her parcel was 6 to 8 per high power field and albumin was 1+. Next, please. Her urine CS and blood CS showed no growth, and her HRCT of the chest on 2nd August was normal. Next, please. This is a picture of her HRCT of the chest that showed apparently no pulmonary involvement of COVID-19 pneumonia or any other pleural effusion from dengue. Next slide, please. It also showed that normal lung parenchyma. Next. Next. The mediastinal view also showed there is no pleural effusion. So after the lab reports and treatment adjustment done for hypokalemia with oral potassium supplementation, so one thing we found that on the day of admission, her temperature raised highest peak of 105 degrees Fahrenheit, and with antipyretic treatment, her temperature touched baseline twice that day. So next, please. On second day admission, patient was hemodynamically stable, but her temperature was continuously high between 102 degrees Fahrenheit to 104 degrees Fahrenheit, and the temperature did not touch baseline despite continued treatment. Next. Now, on the third day of admission, we see that the patient developed a new symptom, that is loose motion 4 to 5 times per day. And her vitals also deteriorated at morning, as pulse was 92 beats per minute, blood pressure 90 by 50 millimeter of mercury. So the treatment was adjusted accordingly with fluid replacement, both oral and IV, and ORS after each loose stool. Next. Despite treatment, her blood pressure was still falling up to 80 by 40 millimeter of mercury at evening. Her temperature range for the day was 101 to 103 degrees Fahrenheit, that did not touch the baseline. And some tests were repeated again on third day, where the CBC showed decreased platelet count. Next. As we can see the CBC, on the CBC, her platelet count was 85,000 per cubic millimeter, which was previously 1,75,000. Her hemoglobin was still 10.90 and ESR was 19 meter per, and her AST level was rising above the normal level and it was 55. Next. On the fourth day morning, she started to complain about breathlessness. Loose motion persisted but decreased in frequency. Patient was hemodynamically stable. Her saturation was 98 to 100% in room air. Respiratory rate was 18 breaths per minute. On auscultation, chest was clear, no rhonchi or crepitations found. On treatment adjustment, we gave nebulization. So her breathlessness had been improved for that day. Blood pressure was also improving. Her temperature range was 100 to 102 degrees Fahrenheit and did not touch the baseline. Next. We did a chest X-ray on 5th of August and it showed apparently normal lung, and there was no site of effusion or any kind of opacities here. Next. And her CBC was also repeated, which showed platelet was decreased up to 40,000 from 85,000 per cubic millimeter, and serum electrolyte showed the corrected level of potassium. Next. As her platelet count was decreased up to 40,000 per cubic millimeter, but the patient was still in febrile phase, which is not usual for dengue fever.
and she had no signs of active bleeding. Her tourniquet test was negative. As her hypokalemia was corrected, oral supplement was omitted from the treatment. Next. On 5th day, she developed cough along with her breathlessness that was being maintained with nebulizations. Her saturation was maintained in room air. Blood pressure was within 100/60 millimeter of mercury. Highest temperature for that day was 102 degree Fahrenheit, and it touched baseline once that day. For cough, we gave symptomatic management and routine tests, and all inflammatory markers all were repeated that day due to persisting fever and new onset of symptoms. Next. The CBC showed platelet count decreased up to 30,000 per cubic millimeter. On differential count, we see that the leukocyte count was, neutrophil count was decreased and lymphocyte count was normal, and ESR came back to normal, CRP was normal, electrolyte normal. Next. Her AST level rised up to 111, albumin level decreased up to 2.59, and here we see serum ferritin level raised up to 3610.63. Next. So as the platelet count decreased up to 30,000 per cubic millimeter, no site of active bleeding, and tourniquet test was done, which was negative. All other inflammatory markers, we have seen that also increased, which was previously normal on the day of admission, except the CRP, which was normal throughout these days. And on symptomatic parameter, by this time, her nausea, vomiting, and loose motion had been improved. Next. As per reports and clinical symptoms, treatment adjusted with the infusion of human albumin 20%, 100 milliliter for 2 days, and nebulization continued. Next. On the 6th day of admission, her cough and breathlessness was still not improving. Blood pressure was falling from before up to 80/50 millimeter of mercury. And on examination of chest, we got that respiratory rate was slightly raised up to 20 breaths per minute. There was diminished vocal fremitus and dull percussion note on the lower part of the chest bilaterally. Bilateral crepitations found at mid-chest, and bilaterally diminished breath sound at the lower part of the chest. Next. So a consultation with Professor Kazi Tariqul Islam sir was done, and following adjustments were done as per sir's advice. And on treatment, we started injection ceftriaxone 2 gram IV-12 hourly empirically, and injection dexamethasone 5 milligram 1 ampoule 12 hourly was started. And on investigation, we repeated some inflammatory markers, CBC, ultrasonogram of whole abdomen, and repeat HRCT of chest. Next. On CBC, we can see that there is still neutropenia. Hemoglobin and hematocrit both decreased. Hemoglobin was 9.70. Hematocrit decreased up to 30.40. Platelet count raised slightly up to 50,000. Yes, again raised to 29 millimeter of mercury, 29 millimeter in first hour. And serum procalcitonin was 0.80, and interleukin 6 marker was 19.19, which was very raised at 137 on the day of admission. And we can see on the 6th day of admission, as though patient has breathlessness, but her interleukin 6 was decreased. Next. And the HRCT chest on the 6th day, that is 7th of August, it showed bilateral pleural effusion and also bilateral lung involvement. Next. Next, please. As we can see here more clearly that bilateral lung parenchymal involvements, that was clear previously, and in this slide we can also see that bilateral pleural effusion. Next. The reporting also said diffuse ground glass opacity noted in all lobes of the right lung and bilateral moderate pleural effusion causing subsegmental collapse of both lungs. Next. Her platelet count raised up to 50,000 per cubic millimeter. Patient was still febrile, though the peak of the temperature was decreasing but not touching the baseline. Repeat HRCT chest showed diffuse ground glass opacity, which was consistent with COVID-19 pneumonia,
and bilateral moderate pleural effusion, which is a complication of dengue fever. Despite her blood picture showed decreased hematocrit. Next. After these reports, on treatment adjustment, we added injection remdesivir with loading dose and with maintenance dose for total 5 days as benefit of doubt, despite it was her 11th day of COVID-19 infection as per RT-PCR report. Injection enoxaparin was not added as thromboprophylaxis due to decreased platelet count. Next. From the 7th day morning, we see that her saturation started to fall in room air and she needed 4 liter oxygen per minute to maintain her saturation up to 95%. Breathlessness and cough was persistent. Her temperature was 100°F throughout the day, and on auscultation of the chest, we see that bilateral crepitations and diminished breath sound on the lower part of the chest bilaterally. Next. The CBC was repeated again and it showed hemoglobin and hematocrit count was still low. Platelet count raised from 50,000 to 60,000 per cubic millimeter and ESR raised from 29 to 38 millimeter in first hour. Next. Her albumin from 2.59 to 3.18 after 2 units of 20% human albumin infusion. Her AST level raised from 111 to 181 and her serum electrolytes are normal. The portable ultrasonogram of whole abdomen showed mild to moderate ascites, bilateral moderate pleural effusion, and contracted gallbladder. Next. So we repeated the chest X-ray again on 8th August. The chest X-ray is in supine position. Still, it showed that and which was previously a clear lung field on 5th August. Next. So patient was symptomatically unstable, had continued fever, severe breathlessness, cough, and desaturation. From that day, she had been treated as dengue fever group B with severe COVID-19 pneumonia. Her oxygen demand increased up to 10 liters per minute at evening as condition was deteriorating, and after lab reports, further treatment adjustment was done. Again, empirically changing the antibiotic from injection ceftriaxone to injection meropenem 1 gram 1 vial IV 8 hourly and oral moxifloxacin 400 milligram once daily. And as the platelet count raised above 50,000, we added injection enoxaparin 30 unit once daily. Next. Patient started to feel better from the 8th day of admission. There was no new complaints. Highest temperature was 100°F baseline. Blood pressure was within 110 by 60 millimeter of mercury. Her oxygen requirement was also decreased from 10 liter per minute to 2 liter per minute. Next. So if we see the temperature chart during hospital stay, we see that it started from 105°F, the peak. The next day, the peak decreased up to 104, then 103. And if we see the second picture, we see that the first, it touched the baseline on 8th day of admission. And from the 9th day of admission onwards, patient was afebrile. Next. So the CBC on the 8th day of admission, it showed hemoglobin was 9.20, hematocrit was still 30. Platelet count raised above 1 lakh, it was 1,25,000 per cubic millimeter. ESR raised 39 millimeter in first hour, and for the first time, her total count was 14,000. That was above the normal level. Her CRP was normal. Next. We again repeated the chest X-ray on 9th August. It was a PA view, and we can clearly see the bilateral moderate pleural effusion. Next. From 9th day morning, patient became afebrile and her normal temperature maintained throughout the day onward without any antipyretic support. Her cough and breathlessness was significantly improved. We started oxygen-free trial and her saturation was maintained in room air. She was hemodynamically stable and her all inflammatory markers are repeated again. Next.
Her CBC shows the increased total count. Hemoglobin was 9.80, hematocrit was still 30. Her platelet count raised above the normal level. It was 2,45,000 per cubic millimeter. ESR was 33. Serum albumin became normal after 3 units of albumin. AST level decreased from the 181 to 100. Serum ferritin level, which was above 3,000, it decreased up to 1,546.75. Serum procalcitonin level was normal. Next. So on treatment adjustment, we reduced the dosing of injection dexamethasone from 10 milligram OD to 7.5 milligram once daily. Next. On 10th day, she was all stable and her injection remdesivir dose was completed. On vitals, we can see patient is hemodynamically stable, afebrile, heart rate is normal, and saturation maintained in room air. Next. So we again repeated her chest X-ray on 11th August, and it showed that her pleural effusion decreased from more and more clearer lung shadow. Next. On the 10th day of admission, she has been discharged on request with following treatment. We gave her normal diet, and on antibiotic profile, we gave her tablet linezolid 600 milligram for 7 days, oral moxifloxacin 400 milligram for 10 days, oral dexamethasone 4 milligram for 2 days, and oral montelukast 10 milligram for 15 days. She was advised to follow up after 7 days. Next. On follow-up after 7 days of discharge, patient came to visit on follow-up with her mother, all stable and improved. She did not have any complaints after discharge and completed her advised medications routinely. We can see her vitals are stable, temperature normal, respiratory rate, and saturation was also maintained. Next. The test result shows on CBC, total count, differential count, hemoglobin, hematocrit, all were normal. Platelet count was 2,85,000 per cubic millimeter. ESR was 36 millimeter in first hour. Serum ferritin level reduced from 15,000 to 319, and ALT and AST level was also normal. Next. So the repeat chest X-ray after discharge, it showed lung parenchyma. There was no pleural effusion here. Next. So if we can see the radiological change in chest X-rays, we can see the progression from on 5th August, it was a clear lung shadow. There was no effusion, no ground glass opacities. And just after 3 days, on 8th August, we can see there are diffuse opacities, though it is supine chest X-ray, but we can clearly see the diffuse opacities and effusions. On 9th August, we did a AP view, and it showed a more clearer view of bilateral moderate pleural effusion. After treatment on the day of discharge, on 11th August, we can see effusion was reduced. It was not fully resolved. After discharge, when she came to follow up, we can see the repeat chest X-ray on 17th August with a clear lung shadow, and there are no pleural effusion. Next. And the radiological changes on HRCT of the chest, we can see the difference of 5 days. From 5 days, the 2nd August HRCT was normal, and the 7th August, the HRCT was full of ground glass opacities and bilateral moderate pleural effusion. Next. Next. The challenges we met during treating this patient, that was continuously decreasing platelet count during the febrile phase of dengue fever, and despite having low hematocrit and within the febrile phase, evidence of plasma leakage that was evident by pleural effusion and ascites from dengue fever, administration of injection remdesivir during the severe COVID-19 pneumonia despite being on 11th day of infection, cautious use of injection enoxaparin due to low platelet count, empirical use of antibiotics, and then empirically changing it, and despite having co-infection, her total count and CRP was continuously within normal range throughout the infectious period. Next.
Here is the picture we used with the permission of our little patient. Here it is on our discharge day of the patient. Here is our 14-year-old girl and with her smiling parents and we all, the team that treated her. Thank you all for your patient sharing. Thank you. Thank you very much, Dr. Rifaya, for a nice presentation. যদিও শুরুতে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, আমাদের অনেক ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশ্চেন এসেছে। আমি আশা করব যে আমাদের স্যাররা এগুলো উত্তর দিবেন সিরিয়ালে। আমি আমাদের যারা পার্টিসিপেন্টস আছেন ওনারা কি লাইভে কোনো কোয়েশ্চেন করতে চান? ওনাদের কিছু সময় দিচ্ছি, অনেক একটু খেয়াল করেন, কেউ যদি হ্যান্ড রেজ করে তাহলে লাইভ কোয়েশ্চেন, তারপর আমরা যেগুলো চ্যাট বক্স আছে ওগুলো জিজ্ঞেস করবো স্যারদের। ডক্টর মাসুদ রানা এলাও করনি অনেক। জি এলাও করছি। মাসুদ রানা আপনি কোশ্চেন করতে পারেন। আমাদের ওবেদ আমিন স্যার আছেন, তারিক স্যার আছেন, এই দুইজন স্যারই ডেঙ্গু এবং কোভিড ম্যানেজমেন্টে আমরা জানি খুবই এক্সপার্ট। মাসুদ রানা আপনি কোশ্চেন করেন। উনি কোশ্চেন করছেন। আর কেউ কি হ্যান্ড রেজ করে কোনো কোশ্চেন করতে চান? পেশেন্টের ম্যানেজমেন্টে হয় অনেক অনেক কোয়ারিজ আছে, আমি চ্যাট বক্সে দেখেছি, ওটা আমরা পরে আসছি। জি আব্দুল্লাহ মামুন। জি স্যার আসসালামু আলাইকুম। স্যার পেশেন্টের হচ্ছে কি স্যার লাস্টে স্যার আমরা দেখলাম যে প্লাজমা লিকেজ আছে, প্লুরাল ইফিউশন হয়েছে, তারপর স্যার পেশেন্টের হেমাটোক্রিট কম, প্রথম থেকেই পেশেন্টের হেমাটোক্রিট কম। আমরা কি স্যার ম্যাডাম যখন আমরা পেশেন্টকে ইনিশিয়ালি আমরা যে ফ্লুইড দিছি তখন কি আমরা বেশি ফ্লুইড দিয়ে ফেলেছি, এই কারণে কি হিমোডাইলেশনের কারণে পেশেন্টের হেমাটোক্রিট কম ছিল? এটা যদি ম্যাডাম একটু এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ। পেশেন্টটাকে কিন্তু আমরা খুবই কশাসলি ফ্লুইড দিয়েছি, ফ্লুইড 1 থেকে 1.5 লিটারের বেশি দেওয়াই হয়নি। ও বায়োলেটারাল মানে প্রথম 2-3 দিন তো ফ্লুইড লাগিয়েনি। তারিক স্যার কি একটু বলবেন? স্যার এই লো হেমাটোক্রিট প্রথম থেকেই ছিল। ডক্টর রিফা? জি জি ম্যাম, প্রথম থেকে ও 35-36 জি স্যার এরকমই ছিল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওর হেমাটোক্রিট কখনোই বাড়ে নাই। হ্যাঁ জি স্যার। ইট নেভার ক্রস 36। নো ইটস ওকে। প্রশ্নটা তো খুব ভালো প্রশ্ন, খুবই রেশনাল প্রশ্ন। Actually, this patient was seen by me around ওই সময়ের মধ্যে। তারপরে বাসায় থেকে যখন রোগীটা খারাপ হলো তখন হাসপাতালে ভর্তির জন্য বললাম। My involvement with the patient was due to this. This is number one. যে ছেলে প্রশ্ন করেছে যে তার হিমাটোক্রিট প্লাজমা লিকেজ হয়েছে বাট নট ম্যাসিভ, যতটুকু প্লাজমা লিকেজ হয়েছে ফ্লুইডের ম্যানেজমেন্ট আপ টু দ্য মার্ক থাকার জন্য এক্সেস কোনো ফ্লুইড পালমোনারি এডেমা করেনি, কিন্তু হিমাটোক্রিটও বাড়েনি। সো ইট ইজ বিকজ অফ দ্য ফ্লুইড, প্লাজমা লিকেজটা অবভিয়াস হয়নি, যে কারণে শুরু থেকে ফ্লুইড কিভাবে দিয়েছে সেটা আমরা হুমায়রা যেটা বলছে ইট ইজ ট্রু। আমরা যেহেতু খেতে পারছিল না এই জন্য একটা মেইনটেনেন্স ফ্লুইড দেওয়া হয়েছে, কিন্তু ডে 1 এবং ডে 2 আমরা নন শক পেশেন্টের যে পদ্ধতিতে ফ্লুইড দেই সেই ফ্লুইডই দেওয়া হয়েছে তাকে। এই পেশেন্টের একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আমি মনে করেছিলাম কেউ না কেউ জিজ্ঞাসা করবে, কেন এই পেশেন্টের পরে লিউকোসাইটোসিস হলো, পেশেন্টের কেন এক সাইডে একটা রাইট সাইডে বিশাল বড় একটা নিউমোনিয়া ডেভেলপ করলো যেখানে ক্রেপিটেশন ছিল, নিচে বোথ সাইডে তার প্লুরাল ইফিউশন ছিল, এবং প্লুরাল ইফিউশনের ওই জায়গাতেও কিন্তু নিউমোনিয়া ছিল, যেটা HRCT-তে আরো পরিষ্কার বোঝা গেছে, বিকজ ইট ওয়াজ নট টোটালি ক্রিসেন্ট্রিক আপার বর্ডার, ওর নিচে ইয়ের গ্রাউন্ড গ্লাস অপাসিটি ছিল। সো ইন্টারেস্টিংলি এই পেশেন্টটাকে আমি ওই একবারই একটা মানে উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ অনেকগুলো কোশ্চেন আমি দেখেছি এখানে। পেশেন্ট সেফট্রিয়াক্সোন থেকে কেন সুইচ ওভার করা হলো, দ্যাট ইজ বিকজ অফ বিগ নিউমোনিয়া, হাই টেম্পারেচার, পেশেন্ট ওয়াজ টক্সিক and leukocytosis came to almost 15,000. So with the intention যে এই ceftriaxone will not work and each patient has got different merit, that is why তাকে
সুইচ ওভার করা হলো অন্য অ্যান্টিবায়োটিকে। এটা গেল হচ্ছে অ্যান্টিবায়োটিকে যারা প্রশ্ন করেছেন তাদের জন্য। আবার একজনে লিখেছেন যে আবার লিনাজোলিড কেন, কারণ যেহেতু পেশেন্ট বাসায় যাচ্ছে, সে তো মাত্র 3 দিনের মেরোপেনামের পরে যখন ইমপ্রুভ করেছে, অন রিকোয়েস্ট সে বাসায় যাচ্ছে, তখন তাকে কোর্সটা কমপ্লিট করতে হলে ডেফিনেটলি ওরাল মক্সিফ্লক্সাসিন দেওয়া হয়েছিল, এইটা বিবেচনা করে যে একটা মক্সিফ্লক্সাসিনের বোতলে 250 ফ্লুইড থাকে, তাহলে ওটাও তার অ্যাডেড ফ্লুইড হতে পারে, তার জন্য ভলিউম ওভারলোড হতে পারে। কারণ ওই সময় পেশেন্টের প্লাজমা লিকেজের থেকে সে আবার ব্যাক করছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ভলিউম ওভারলোড যেন না হয়, এই জন্য এটা ওরালি কাজ করেছে। ইট ইজ এ গুড লাক, বিকজ যার 106, 105 টেম্পারেচার ছিল, পরে তার আবার নিউমোনিয়া ডেভেলপ করলো। এখন আপনাদের প্রশ্নটা হওয়া উচিত ছিল, এই নিউমোনিয়া কি কোভিড নিউমোনিয়া নাকি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া? এটা আপনাদের প্রশ্ন হওয়া উচিত ছিল যারা শুনছেন। আই উইল রিগার্ডিং ইউজ অফ স্টেরয়েড। ইউজ অফ স্টেরয়েড, রেমডেসিভির তো আমরা দিতে বাধ্য, মানে ওরা দিতে বাধ্য হয়েছে বিকজ যখন IL-6 আসছে ভেরি হাই, ডিডাইমার হাই, সিআরপি বেশি, আবার সবসময় যে লাং ইনভলভমেন্ট ডিডাইমারকে রিপ্রেজেন্ট করে তাও কিন্তু না। হয়তো যারা শুনছেন তারা এটা জানেন যে sometimes you will see 50% of the lung is involved but the D-dimer is near normal. কিন্তু IL-6 was very very high, 137 or 36. So ডিসিশন এই কারণে নেওয়া হলো যে তার হয়তো দুটো প্রক্রিয়া, যেটা কোভিড আগে পজিটিভ হয়েছিল 27 তারিখে জুলাই মাসের, তার এন্ড অফ দ্য উইকে পেশেন্টের এই সমস্ত শুরু হয়েছে। আর ওই টাইমে তার হাই টেম্পারেচার, এত কনফিউজিং একটা ইস্যু ছিল যে টেম্পারেচার হাই কিন্তু দেখা যাচ্ছে যে তার প্লেটলেট তখন কমতে শুরু করেছে। একটা মেসেজ কিন্তু এখান থেকে যাবে, সেটা হচ্ছে নট অলওয়েজ আমরা যেটা গাইডলাইনে লিখেছি যে ক্রিটিক্যাল ফেজ স্টার্টস when temperature comes down or there is lysis of the phase 1. কখনো কখনো এটা কিন্তু তার নাও হতে পারে, এর তো as low as 30,000 পর্যন্ত নেমেছে। একটা লেসন সেটা হচ্ছে যে প্রেজেন্ট করছে, আমি তাকে বলছি, রাফায়েলকে, যে হেমাটোক্রিটটাকেও কিন্তু হাইলাইট করা উচিত ছিল, যে ডেসপাইট দ্য হোল কোর্স হেমাটোক্রিট ওয়াজ ওয়েল মেইনটেইনড from the admission to the last end because appropriate fluid was given. হেমাটোক্রিটটাকে ফল করেনি। যদি কেউ ভেবে থাকেন যে তার কি ইন্টারনাল হেমোরেজ হয়েছে সেই জন্য হেমাটোক্রিট বাড়েনি, প্লাজমা লিকেজ হলে সাধারণত হেমাটোক্রিট বাড়বে, এটাই হচ্ছে রুলস অফ মানে থাম। বাট এখানে অ্যাডিকুয়েট ফ্লুইড সে মুখেও খেয়েছে আর কিছুটা তাকে আইভিও দেওয়া হয়েছে, বাট ওভার ফ্লুইড কখনোই দেওয়া হয়নি। একটা জায়গায় আমার নিজের পার্সোনাল যেটা আমরা কেন 2টা অ্যালবুমিন ব্যবহার করেছি, এই পেশেন্টকে হয়তো আমরা ভলিউম এক্সপ্যান্ডার দিতে পারতাম। পেশেন্টটা এত হাইলি টক্সিক অ্যান্ড ক্রিটিক্যাল ছিল যে ডেক্সট্রান তো ইউজুয়ালি পাওয়াও যায় না, আর ভলুলাইট যেটা পাওয়া যায় সেটা ওর শকের জন্য, যদি শকে যেত তাহলে হয়তো আমরা দিতাম। যেহেতু শকে ছিল না, আমাদের যেটা মনে হচ্ছে যে যদি ওকে অ্যালবুমিন দেওয়া হয় আর যদি ও টলারেট করতে পারে, অ্যালবুমিন সামটাইমস কজেস রিঅ্যাকশন, অ্যালবুমিনটা যখনই কারেকশন করা যাবে তখন সিওপি একটা আইডিয়াল লেভেলে আসবে, কলয়েডোসমোটিক প্রেশার। ইন দ্যাট কেস দি ফ্লুইড উইল কাম ব্যাক অ্যান্ড দ্যাট হ্যাপেন্স। এবং যে নিউমোনিয়াটা আপনারা পরে দেখছেন যে রাইট সাইডে এক পাশে বিশাল বড় একটা নিউমোনিয়া, ওই নিউমোনিয়াটা টু মি ইটস এ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অন দিস 2 ভাইরাল ডিসঅর্ডার, যে কারণে অ্যান্টিবায়োটিকের ভূমিকা নিয়ে যদি কথা আসে অ্যান্সারটা এছাড়া অন্য কোনো কিছু দেওয়ার নাই। আর সত্যি কথা বলতে কি, পেশেন্ট যখন ইমপ্রুভ করেছে তখন কিন্তু স্টেরয়েডটাকে খুব দ্রুতই দেখছেন যে 4 দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা ওর অক্সিজেন লেগেছিল, এটাও জানেন, 4 লিটার করে পেত, সে কারণে 10 লিটার পর্যন্ত পেয়েছে। তো যে তার ডিমান্ডের কারণেই কিন্তু মানে ইরেশনাল কোনো ডিসিশন এখানে নেওয়া হয়নি।
তারপরেও ইচ অ্যান্ড এভরি পেশেন্ট কিন্তু ডিমান্ড করে একটা সেপারেট মেরিট, কেন প্রত্যেকটা রোগীর আইডিয়াল ঠিক আছে, কিন্তু যখনই আপনি দেখবেন যে দুটো ইস্যু একসাথে আসছে এবং পেশেন্টের লাইফ এন্ড ডেথ, তারপরে পেশেন্ট শকে না গেলেও লো বিপিতে ছিল, কনসাস ছিল, অবশ্যই ইউরিন আউটপুট ঠিক ছিল, সব মিলায় তখন মনে হচ্ছে যে এই জায়গাটা একটা রেস্কিউ হতে পারে, যে কারণে স্টেরয়েড ওয়াজ গিভেন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, বাট দি আদার্স আর আই থিঙ্ক রেশনালি ইউজড। আমি যেহেতু একবারে কথা বললাম, যতগুলো পারলাম উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, জানি না এর ভিতরে সব কভারেজ হয়েছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা এবার ওবেদ আহমেদ স্যারের কাছে যাচ্ছি। স্যার আগে কিছু চ্যাট বক্সে কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে তারপর স্যার কমেন্ট করবেন। স্যার এখানে অনেকগুলো কোশ্চেন আছে। আমি আসলে প্রথমে রাফায়া তাসনিম, the sweet girl that has presented very nicely. Don't get afraid that the first time there was a problem of, that's not a problem at all. Your presentation was very good. Why? Because it creates so much question. আপনি যখন একটা প্রেজেন্টেশনে অসংখ্য প্রশ্ন ক্রিয়েট করবেন, ইট মিনস দ্যাট ইউ রিচ ইউর টার্গেট, আপনি অডিয়েন্সকে ধরে ফেলতে পেরেছেন। তো সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। কিপ স্মাইলিং। এন্ড হুমায়রা কেন যেন আমাদের উপর দিয়ে ছেড়ে দিতে, শি ক্যান অলসো গিভ দ্য অ্যান্সার, কোনো সন্দেহ নেই। আমি একটু অ্যানালাইসিস করি সবার জন্য যাতে সুবিধা হয়, এই জন্য আর কি। So it's a very interesting patient এবং very complicated at the same time, আমি বলবো। It's not a very cheap, easy case. কেন আমি একটা করে বলি, দেখেন আপনার প্রেজেন্টেশনে প্রথম একটা জিনিস বলেছিল 22 ওর কিন্তু জ্বর ছিল 2 দিনের, and then 24 বলা হয়েছিল তার 8টি PCR পজিটিভ। Somehow it becomes negative within 2 days and again become positive. Possibly এভাবে প্রেজেন্টেশনটা ছিল। তাহলে আমরা যদি প্রথমে স্যার নেগেটিভ ছিল, পরে অ্যানোজমিয়া ডেভেলপ করে আবার রিটেস্ট করে, তখন স্যার পজিটিভ আসে, কিন্তু জ্বর 2 দিনেরই ছিল, 22 তারিখে ছিল। ওকে, সো ইট ওয়াজ স্টার্টেড ফ্রম 22। সো যেটা আপনি অ্যানোজমিয়াতে যখন আপনি আইডেন্টিফাই করেছেন, বাট দ্য ইলনেস হ্যাজ বিন देयर ফ্রম 22/7, রাইট? তাহলে কোভিড ইলনেসটা আসলে ছিল তার 22 তারিখ থেকে। And remember one important point, that in a younger kid we do not expect to have a very severity. This is one. Second thing, এই পিডের যেসব সিমটম গুলোকে অ্যানালাইসিস করা হয়, তখন বলা হচ্ছে যে অ্যানোসমিয়া কোন গ্রুপের মধ্যে পড়েছে। আপনাদের মনে আছে হয়তো কিংস কলেজের কতগুলো ক্লাসিফিকেশন, সাধারণত অ্যানোসমিয়া গ্রুপ যারা হয় তারা ইউজুয়ালি মাইল্ড ইলনেস হয়, তো ইউজুয়ালি দে ডাজন্ট টার্ন আপ ইনটু সিভিয়ারিটি। তাহলে এই কোভিড যদি ওই সময় থেকে 22 তারিখ থেকে হয়, যে সময়টাতে এসে আমরা কমপ্লিকেশন ভাবছি, ইট ইজ এ লং ডিউরেশন অফ টাইম। তো আমার কাছে মনে হচ্ছে দি বিগ প্রবলেম ওয়াজ হার উইথ ডেঙ্গি। ইট ওয়াজ ভেরি সিভিয়ার ডেঙ্গি। এটা ও যদিও বি বলেছে, কিন্তু আমি এটা কিন্তু বি বলতে রাজি নই। আরো একটা সুন্দর হতো যদি সে আমাদেরকে একটু জানাতো সে রোগীটা আসলে কোথা থেকে আসছে, কারণ এপিডেমিওলজিক্যাল কনটেক্সটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের তো সাউথ সিটি এবং নর্থ কর্নারও আছে, তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গাগুলোতে কিন্তু আসলে ডেন্সিটি অনেক বেশি। কেমন একটা হচ্ছে যে দিস ইয়ার যে কোভিডটা হচ্ছে, আই মিন যে ডেঙ্গিটা এক্সপ্লেন হচ্ছে, ইট বিকাম সিভিয়ার কারণ অনেকগুলো জায়গাতে তার ডেন 3 বলে এক্সপ্লেন হচ্ছে। আরেকটা হচ্ছে যে মসকুইটো ব্রুটোর যে ইন্ডেক্স করা হয়েছে ভেরি রিসেন্ট, তাতে আজিমপুর এবং দক্ষিণ আফ্রিকার কয়েকটা জায়গাতে অনেক বেশি পরিমাণ ডেন্সিটি অফ মসকুইটো। সো এপিডেমিওলজিক্যালি আমি ধরে নিতে পারি যে এটা আসলে পার্ট, যে তার ওই লোকাল এরিয়া থেকে ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। As because school is closed, she is children most likely সে হয়তো বাসায় থাকতে পারে। তাহলে দিস আমাদের লিঙ্ক আপ। কেন আমি এটাকে সিভিয়ার ডেঙ্গি বলছি, দেখেন আপনারা যখন রোগীটাকে প্রথম দিন দেখেছে সেখানেই কিন্তু তার ব্লাড প্রেশার 80-40, রাইট? তাহলে এটাকে এক্সপ্লেন করা ডিফিকাল্ট, কারণ একটা সময় আপনারা কিন্তু ফ্লুইড দেওয়ার পর ওর ব্লাড প্রেশার 110-70 পর্যন্ত রেকর্ড করেছেন, অর উই ক্যান সে 96 তার হয়তো অরিজিনাল ব্লাড প্রেশার থেকেও থাকতে পারে। কিন্তু ওটা কেন ছিল? এটা এমন হতে পারে যে তার হাই গ্রেড ফিভার ছিল, অনেক সে ডিহাইড্রেশন ছিল, অত সেই পরিমাণ ফ্লুইড সে নেয় নাই, এটার কারণেও হতে পারে। As because the pulse pressure was not narrow, that was not a sign of shock. ওকে, আমরা এটাকে শক বলছি না, কিন্তু সে ফেব্রুয়ারি পিরিয়ডে ছিল। এখন আপনি যদি খেয়াল করেন যে আমরা যখন ডেঙ্গির ক্লাসিফিকেশন বলি, তখন কোন সময় আমরা সিভিয়ার ডেঙ্গিকে বলি, আপনি দেখবেন যে ডেঙ্গি প্লাস মাইনাস ওয়ার্নিং সাইন দিয়ে একটা হেডিং দিয়ে দেওয়া হয়েছে সিভিয়ার ডেঙ্গি। তাহলে ডেঙ্গি মানেই যে শুধু বিনাইন ডিজিজ, এ কথাটা ঠিক নয়। কেন বলা হয়েছে? কারণ যখন আপনি বলে ফেলবেন ডেঙ্গির ওয়ার্নিং সাইন, সে তো সিভিয়ার দিকে যেতেই পারে যদি আপনি ট্রিটমেন্ট না করেন।
আর একটা সিভিয়ার ব্লিডিং, সিভিয়ার লিকেজ, সিভিয়ার অর্গান ডিসফাংশন মানে তো সিভিয়ার ডেঙ্গি। কিন্তু এর পরেও একটা গ্রুপ অফ ডেঙ্গি থাকতেছে যারা জ্বরের মধ্যে সিভিয়ার থেকে টার্ন নিচ্ছে। এই জায়গাটার জন্য প্লাস ওয়ার্নিং সাইন করা হয়েছে ক্লাসিফিকেশনে, এবং সেজন্য কোন ডেঙ্গি পেশেন্ট গুলাকে যেন আমরা কোনো হালকা ভাবে না দেখি, এই গুরুত্ব বোঝানোর জন্য ক্লাসিফিকেশনটা অত্যন্ত দরকার ছিল। এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এই ক্লাসিফিকেশনটাকে বলা হয় ক্লাসিফিকেশন অফ সিভিয়ার। এবং সেকেন্ড থিং হচ্ছে আমরা যে বলছি যে ওর প্লাজমা লিকেজ ছিল কিনা, আমি বলবো যে প্লাজমা লিকেজের এভিডেন্স হচ্ছে তার দুইটা, একটা হচ্ছে বাইলেটারাল প্লুরাল ইফিউশন ছিল, তা আমি জানি না কোনো আলট্রাসোনোগ্রাফি হয়েছে কিনা, সেখানে পেরিকোলিসিস্টিক কোনো কালেকশন ছিল কিনা। যদি পেরিকোলিসিস্টিক কালেকশনও থাকে এটাও ইন্ডিকেট করবে এটা লিকেজ, অথবা যদি মাইল্ড এসাইটিস থেকে থাকে। সেকেন্ড পয়েন্ট, আর কিন্তু হাইপো অ্যালবুমিনি, হ্যাঁ আলট্রাসোনোগ্রাফি বলেন। আলট্রাসোনোগ্রাফি আমরা করেছিলাম, সেখানে মাইল্ড টু মডারেট অ্যাসপেক্ট ছিল, কোনো পেরিকোলিসিস্টিক কালেকশন ছিল না। এক্স্যাক্টলি। আমি কেন বলতেছি দেখেন প্লাজমা লিকেজ, অ্যাজ বিকজ ফ্লুইড রিটেনশন যখন প্লাজমা লিকেজ করবে খুব স্পেসিফিক দুই তিনটা জায়গাতে সেই কালেকশন হবে। একটা হলো প্লুরাল স্পেস, একটা হলো পেরিটোনিয়াল স্পেস, ভেরি ভেরি রেয়ারলি পেরিকার্ডিয়াল স্পেস। এই বাইরে যদি কোথাও ফ্লুইড কালেকশন দেন, যেমন পেরিঅরবিটাল এরিয়া, লেগ এন্ড আদার টেরিটরি, তখনই বলতে হবে এটা ফ্লুইড রিটেনশন অথবা কোনো ফ্লুইড ওভারলোড করা হয়েছে। সেই জন্য এই রোগীটাকে এক্সেসিভ ফ্লুইড দিয়ে ফ্লুইড ওভারলোড করেছে, এটা ঠিক না। দিস ইজ নাম্বার ওয়ান। কিন্তু এটা যে লিকেজ তার প্রমাণ হচ্ছে বাইলেটারাল প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস এবং দেখেন হাইপোঅ্যালবুমিনিমিয়া। বিকজ লিকেজের যে কয়টা এভিডেন্স আছে এর মধ্যে এই দুইটা ছাড়া বলা আছে যে হাইডার হাইপোঅ্যালবুমিনিয়া। আপনারা যদি একটা নন ফাস্টিং এলডিএল করতেন তাহলে হয়তো আরেকটা আপনি এভিডেন্স থেকে জেনারেট করতে পারতেন, আরেকটা হলো হেমাটোক্রিট। এখন কেন হেমাটোক্রিটটাকে অ্যাড্রেস করা হচ্ছে না আমি বলি। দেখেন, আপনি যেদিন হেমাটোক্রিট 35 বলেছেন সেদিন তার হিমোগ্লোবিন 10, তার মানে তার হেমাটোক্রিট থাকার কথা 30, তার হেমাটোক্রিট আছে 35। ইট ইন্ডিকেট তার অ্যারাউন্ড 18% লিকেজ অফ ফ্লুইড আছে, প্লাজমা লিকেজ, রাইট? কোন পেশেন্টের যখন আপনি 35 থেকে 42 করবেন এটা ইন্ডিকেট করে 20% অফ দ্য প্লাজমা লিকেজ। যখন 30 থেকে 35 করবেন এটা 36 হলে তখন 20% হইতো। তাহলে আপনি তাকে ওরালি খাইয়েছেন ফ্লুইড, সেইকে কিন্তু 20% রিচ করলে বলবেন না সিভিয়ার প্লাজমা লিকেজ, এই কথা ঠিক না। তাহলে স্যার কিন্তু সিভিয়ার প্লাজমা লিকেজ ছিল এবং তার অনেকগুলো এভিডেন্স আপনারা করেছেন। এখন পয়েন্ট হচ্ছে যখন আপনি এইসব প্লাজমা লিকেজ করবেন, হোয়াট অ্যাবাউট দ্য ব্লাড প্রেশার? একটা কয়েকটা রেকর্ডিং এ আপনি দেখেছেন যে এটা 80-40, 90-40, কিন্তু আমি খুব খুশি হতাম যদি এই রেকর্ডিং গুলা সুপাইন, স্ট্যান্ডিং অথবা সিটিং অবস্থায় আমাদেরকে ডাক্তারের পাশ যদি বলতেন, তাহলে কিন্তু ওই জায়গাতে আপনি হয়তো পেয়ে যেতেন যে পেশেন্ট ক্যান হ্যাভ এ পশ্চারাল হাইপোটেনশন উইচ ইন্ডিকেট দ্য পেশেন্ট মে হ্যাভ এ কম্পেনসেটেড শক। যেহেতু আপনারা ফ্লুইড দিয়েছেন এবং উনি মুখেও খাচ্ছিল, পসিবলি স্মল অ্যামাউন্ট অফ লিক যেটা ছিল, যেটা 20% দিকে ক্রিটিক্যালি যেতে পারেনি, বিকজ উই আর গুড ম্যানেজমেন্ট ইন দ্য পার্ট অফ ফ্লুইড, আমি মনে করি। সেকেন্ড ইস্যু, অ্যালবুমিনটা যেহেতু কম আপনারা পেয়েছেন সেহেতু এটা রিপ্লেসমেন্ট করেছেন এবং তখন থেকে কিন্তু পরবর্তী সময় রোগীটার কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। প্রবলেম হচ্ছে লাং। এখন ফুসফুসে ইনভলভমেন্ট কি শুধুমাত্র ওই কোভিড দিয়ে এক্সপ্লেন করা যাবে নাকি ডেঙ্গি দিয়ে এক্সপ্লেন করা যাবে? I would say that both, because dengue is a multi-organ dysfunction এবং প্রত্যেকটা অর্গানই কিন্তু সে ডিসফাংশন করতে পারে। যে সিটি স্ক্যানেরটা দেখানো হয়েছে আপনি দেখবেন যে ওর যে শ্যাডোজ গুলো আছে বাইলেটারাল প্লুরাল ইফিউশনের সঙ্গে, the shadow are extending from the type of the parahilar region up to the periphery এবং triangulated rather than peripheral to the central, যেটা আপনার জিজিওর ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ কোভিড-19। এই জন্য জিজিও কিন্তু ক্লাসিক্যাল কোভিড-19 এর মতো নয়। জিজিও ইজ নট স্পেসিফিক ফর দি কোভিড-19। জিজিও ক্যান হ্যাপেন এনি ARDS from any viral infection, can develop other pulmonary complication as well. এবং কতগুলো জায়গাতে লাংস এর কোলাপস ছিল। তো why there will be lung collapse? Because the patient has got pleural effusion, moderate, বিশেষ করে রাইট সাইড এবং এক সাইডে বেশি থাকার কারণে আমি মনে করি যে জাজমেন্ট ফর দ্য অ্যান্টিবায়োটিক ওয়াজ ভেরি গুড, বিকজ এইসব ক্ষেত্রগুলোতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদিও একটা সাইন্টিফিক্যালি আমরা এটা প্রমাণ করতে পারিনি কিন অর্গানিজম। তো এই জন্য আই উইল বি নট সেইং এনিথিং অ্যাবাউট অ্যান্টিবায়োটিক এর রেশনাল জাস্টিফিকেশন।
তো আমার কাছে কেন জানি মনে হয়েছে এই কেসটা ইটস আ ভেরি সিভিয়ার ডেঙ্গি উইচ ইউ ম্যানেজ ভেরি নাইসলি, কিন্তু এটা আসলে সিভিয়ার কোভিড ছিল কিনা আই রিয়েলি ডাউট। সেকেন্ড ইস্যু, যখন আপনি কম্পেনসেটেড শককে ডিল করছেন এবং শক কিছুতে রিভার্ট হচ্ছে না এবং প্লাটিলেট কাউন্ট কমে আসছে, তখন কিন্তু একটা জাজমেন্ট সার্চ দিয়েছেন টু গিভ স্টেরয়েড। আমি রেসপেক্টফুলি মনে করি যেটা দরকার ছিল, as because sometimes you may have a organ dysfunction যেখানটাতে কিন্তু আপনাকে, যেমন ধরেন ARDS হয়ে যাচ্ছে বাই মিনস অফ ডেঙ্গি, ইউ ক্যান অলসো প্রোভাইড স্টেরয়েড। একটা পেশেন্টের মায়োকার্ডাইটিস হয়ে গেছে ডেঙ্গির জন্য, ইউ ক্যান প্রোভাইড স্টেরয়েড। একটা পেশেন্টের ডেঙ্গির জন্য এনসেফালাইটিস হয়ে যাচ্ছে, ইউ ক্যান প্রোভাইড স্টেরয়েড। এই রিকমেন্ডেশন গুলো কিন্তু WHO আছে, আপনি অন্য ক্ষেত্রে WHO কোনো রিকমেন্ডেশন দেওয়া হয় নাই, তার কারণ ভালো কোয়ালিটি এভিডেন্স নাই। কম্পেনসেটেড শক অথবা ডিকম্পেনসেটেড শক, যদি সেগুলো আমরা এভিডেন্স জেনারেট করে ফেলতে পারি ডেক্সামেথাসোন অন্য কোনো স্টেরয়েডের, তাহলে আমাদের জন্য অনেক বেনিফিট হবে। সেই জন্য কিন্তু প্রত্যেকে তার ইমপ্রুভমেন্ট অনেক বেটার ছিল আর কি। কিন্তু কোথাও আমি আসলে খুব ভালো এভিডেন্স দেখতে পাইনি যে তার কোনো আসলে সিভিয়ার কোভিড ছিল কিনা। সেকেন্ড ইস্যু হচ্ছে, যে পেশেন্টের আপনি ইনফিউশন করে লাং কোলাপস করবেন দোনোটাতে, এবং একদিকে যদি একটা সেকেন্ডারি একটা ইনফেকশন করেন, অবভিয়াসলি তার অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাবে। এই জন্য হচ্ছে হাইপক্সিয়া ডেভেলপমেন্ট হবে। আপনি অক্সিজেন দিয়েছেন এবং সেটা কিন্তু 10 লিটার বেশি লাগেনি, আস্তে আস্তে আপনার খুব দ্রুতই এটা কমিয়ে ফেলেছেন, উইচ ইজ ভেরি গুড, উইচ ইন্ডিকেট দ্য প্লাজমা লিক হ্যাজ কাম ব্যাক, এবং সেটা হচ্ছে ডে 8, রাইট? তাহলে ডে 5, ডে 6, ডে 7 ওয়াজ দ্য গ্রস প্লাজমা লিকেজ, যেটা কিছুটা আগে শুরু হয়েছিল ফেব্রুয়ারি অবস্থায়, এবং ডে 8 এ এসে প্লাজমা লিকটা ব্যাক করেছে, as because you maintain the fluid balance very well as well as secondary vector infection, এবং লিক গুলা সম্পূর্ণ চলে আসছে, কারণ সমস্ত ভাস্কুলার স্পেসে চলে আসার কারণে ব্লাড প্রেশার বেড়ে গেছে 110/60 and the lump becomes expanded. You have done an X-ray and it becomes normal, right? You do not expect to have a complete normal lung within a days or 7-8 days in COVID-19, because if it causes the ARDS or lung involvement by means of viral pneumonia, the shadow can be perceived for duration of long. সেজন্য আমার কাছে মনে হচ্ছে আপনারা খুবই ভালো একটা কেস ডিল করেছেন, যেটা সিভিয়ার ডেঙ্গি ছিল এবং তার SGOT-টাও কিন্তু বেড়ে যাচ্ছিল SGPT থেকে বেশি, যেটা ইন্ডিকেট করে তার ডিফারেন্ট অর্গান গুলো ইনভলভমেন্ট হয়েছে, তার লাং অর্গান ইনভলভমেন্ট হয়েছে। আমি খুব খুশি হতাম যদি আপনারা একটু পেশেন্টটার একটু ট্রপোনিন একটু যদি প্রোবিএনপিটা করতেন, কারণ এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইয়াঙ্গার বয়সে আমরা কিন্তু মায়োকার্ডাইটিসও দেখেছি ডেঙ্গিতে। ইভেন এই পেশেন্টটাকে আপনারা যখন ফলো আপ করবেন একটু দেখেন এই ধরনের কোনো ট্রাভেলটা আছে কিনা। ওভারঅল ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল ডিসকাশন, এবং আমরা অনেকক্ষণ ওদের ডিসকাস করতে পারবো, কিন্তু আউটকামটা খুব বেটার ছিল। আরেকটা জিনিস আমি জানিয়ে দিই যে ডেঙ্গি কিন্তু সাইটোকাইন সুনামির প্রথম দিকে আমরা শুনেছি গত কয়েক বছর থেকে, এটা যেন ভুল না হয়। মানে সাইটোকাইন যে শুধুমাত্র স্টর্ম করে আমাদেরকে COVID-19 কে করবে তা নয়, কিন্তু যাদের সিভিয়ার ডেঙ্গি হবে তাদের কিন্তু সাইটোকাইন স্টর্ম হবে। সেই জন্য তাদের ক্ষেত্রে আপনি ইন্টারলিউকিন 6 বেশি পাবেন, তাদের কারো কারো ক্ষেত্রে CRP বেশি পেতে পারে, তাদের কারো কারো ক্ষেত্রে নিউট্রোফিলিক লিউকোসাইটিস হতে পারে। এখানে অবভিয়াসলি নিউট্রোফিলিক লিউকোসাইটিস আইদার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল হতে পারে, অথবা আপনারা যে ডেক্সামেথাসোন দিয়েছেন সেটা দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারেন। খালি প্রোক্যালসিটোনিন যে বেড়ে গেছে সেটাও সাইটোকাইনের জন্য হতে পারে, অথবা সেকেন্ডারি ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। এই জন্য IL-6 বেড়ে গেলে এটা আসলে COVID-19 হবে, ইট মে নট বি। দেয়ার আর মেনি সাইটোকাইনস দেয়ার ইন দি ডেঙ্গি ইলনেস, যেটা আপনারা জানেন সবাই, সেটার কারণেও কিন্তু পেশেন্টের ইন্টারলিউকিন 6টা বেড়ে যেতে পারে। বাট আমি বলবো যে এটা ভেরি ইন্টারেস্টিং complicated cases of the dengue having a different organ involvement, including the liver, including the lung, as well as there is a serious plasma leakage and well managed by means of giving fluid. কিন্তু আমি খুব খুশি হতাম যদি আমাদের ডক্টর রেফায়া তাসলিম যদি আমাদেরকে প্রথম দিকে একটু দেখাতো যে এই পেশেন্ট আসলে ফ্লুইড রিকোয়ারমেন্ট কতটুকু। দ্যাট মেজারমেন্ট ইজ সো মাচ ইম্পর্টেন্ট, কারণ রোগীটা আপনাদের সামনে ছিল, আপনারা ওয়েট মাপতে পেরেন, ওজন মেপে যদি তার আসলে ফ্লুইড ডেফিসিয়েন্ট এটুকু, তার মেইনটেনেন্স ফ্লুইড এটুকু, আমরা তাকে এইভাবে ফ্লুইডটা দিয়েছি। কারণ আপনি যখন বি বলবেন আমি এক্সপেক্ট করবো 1.5 ml পার কেজি অথবা 40 ml পার আওয়ার করে দেওয়া, এইভাবে দিয়েছেন কিনা নাকি অন্য কোনো ভাবে দিয়েছেন কিনা, তাহলে এটা মোর একাডেমিক্স হতো, এবং আমাদের স্টুডেন্ট যারা শুনছেন অথবা যারা ফিজিশিয়ানরা শুনছেন তাদের জন্য একটা গাইডলাইন হতো। আমি বলবো যে ওইভাবে যে ফ্লুইড দেওয়া হচ্ছে অ্যাডাল্ট পার্সনের জন্য 40 ml পার আওয়ার করে 6 ঘন্টা পর পর, দিস ইজ ফর দ্য অ্যাডাল্ট,
1.5 ml per kg per hour ফর দ্য চিলড্রেন। এই জন্য 40-এর যদি রেসপন্স না করে তাহলে আপনি 80 ml করে 6 ঘন্টা দিবেন। তারপরও যদি রেসপন্স না করে তাহলে 120 ml করে 6 ঘন্টা দিবেন। এই যে ডিএমএটি বাড়াচ্ছেন এটা হচ্ছে যদি নন শক পেশেন্ট থাকে এবং সে যদি অ্যাডাল্ট হয়। আর যদি আপনারা 1.5 ml 3 ml পার কেজি এইভাবে করেন তাহলে আপনি ডিল করতেছেন পিডিয়াট্রিক্স পেশেন্টকে, এটা আমরা ধরে নেব। আর যে পেশেন্ট শকে থাকবে এটা আপনারা মেজারমেন্ট করে ফেলতে পারবেন বাই মিনস অফ হাইপোটেনশন, অথবা যদি আপনার ন্যারো পালস প্রেশার থেকে থাকে তাহলে তো আপনাকে রানিং ফ্লুইড দিতে হবে। এবং এর পরবর্তী সময় দেখেন কোনোটাই কিন্তু আর 35% হেমাটোক্রিট ছিল না। পরের সবগুলোই দেখবেন হিমোগ্লোবিন 10 অথবা 9, আপনার হেমাটোক্রিট 30, that's because you have properly managed it in any way. So আমি মনে করি যে that gives us a lot of discussion at the same time, অনেক লার্নিং আমাদের মানে হয়েছে। আমি মনে করি I myself also learned a lot from our very sweet Rafaya Tasnim as well as Sumaira, and we also get a lot of benefit from the ফ্লুইড ম্যানেজমেন্ট। আমি স্যার একটা জিনিস বলতে চাচ্ছি স্যার, এই পেশেন্টটা তো প্রথম থেকে 8 দিন পর্যন্ত ফেব্রাইল ছিল। আমরা তো স্যার ক্রিটিক্যাল ফেজটাকে আইডেন্টিফাই করে কোথা থেকে ক্যালকুলেট করব, আর বেসিক্যালি ও মুখে খাচ্ছিল বলে আমরা মুখে খাওয়াটাকে এনকারেজ করছিলাম। আইভি ফ্লুইড খুব বেশি দেই নাই স্যার। আবার যেহেতু বাইলেটারাল ইফিউশন চলে আসে, মানে বুক পিকচার হিসেবে আমরা আসলে ম্যানেজ করতে পারি না। পেশেন্ট দেখে দেখে প্রেশার দেখে পেশেন্টের মানে যতক্ষণ সে মুখে খেতে পারছিল মুখে খাওয়াটাকে আসলে আমরা বেশি দিয়ে জাস্ট কিপ ভেন ওপেন, যেমন মানে 1 লিটার কি 1.5 লিটার করে ফ্লুইড সর্বোচ্চ দেওয়া হয়েছে দিনে। খুব বেশি ফ্লুইড আইভি দিতে পারিনি আমরা স্যার। আর ক্রিটিক্যাল ফেজটা তো আমরা আমি এখানে অনেক ফ্লুইড দেওয়ার বিষয়টা আসবে যখন আপনি না স্যার হিসাব করেছি স্যার। ক্রিটিক্যাল ফেজটা স্যার আমরা বাইরে করতে পারি না স্যার, তো সবসময় জ্বর ছিল 8 দিন পর্যন্ত। এক্স্যাক্টলি, আমি বলি মানে ক্লাসিক্যালি আপনার ক্রিটিক্যাল ফেজটা আসবে ফেব্রাইল পিরিয়ড, নট অলওয়েজ। There will be many case যেটা ফেব্রাইল পিরিয়ডেও ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, যেমন আপনাদের কেস পার্টিকুলার টন কমে গেছে, তখন এটা 1 লাখের নিচে চলে আসবে। ইউ আর নট ডিলিং এনি মাইল্ড কেস। যখন এটা 50,000-এর নিচে চলে আসছে তার মানে তো আপনি চলে যাচ্ছেন ওই জায়গায়। পয়েন্ট হচ্ছে যখন কোনো ফিভার 104-5 ডিগ্রি থাকে, how much of the body fluid is escaping, তাহলে দেখেন আপনি যে একটা ফ্লুইড দিচ্ছেন ওকে কি সারাদিনে 8 গ্লাস সল্ট কন্টেনিং দিয়েছেন কিনা, 8 গ্লাসেস at least, this is very crucial। সেটা যদি হয়ে যায় তাহলে তার রিপ্লেসমেন্ট ইজ কোয়াইট গুড, আপনি হয়তো আইভি টেক করে যেতে পারেন। কিন্তু আবার ওটা খেয়াল করতে হবে, why will have a blood pressure 80 systolic, রাইট? কারণ ও তো বয়স 15, ও কিন্তু বয়স 3-4 নয়, তাহলে ওর কেন 80 মিলিমিটার ব্লাড প্রেশার হবে? তো সেক্ষেত্রে ওরাল প্লাস আইভি মিলে দিতে পারেন আপনি। কিন্তু আইভি অনেক ফ্লুইড দেওয়ার কথা বলা হচ্ছে না, দেখেন 40 ml করে 6 ঘন্টায় মাত্র 200 ml, অনলি 240 ml। কারণ ওই 6 ঘন্টা পরে আপনি যদি ব্লাড প্রেশার পেয়ে যান তার 100 হয়ে গেছে, 80 গেছে, তখন তার আপনি বাড়াবেন না, তাকে ওই জায়গায় রেখে দিবেন 40 ml per hour। That's the reason why you may not always give lot of fluid। কিন্তু যদি এমন হয় তখনও ব্লাড প্রেশার উঠে নাই, তখন আপনি 80 ml করে আরো 6 ঘন্টা, তাও সেখানেও যাচ্ছে মাত্র 480 ml ফ্লুইড। তাহলে আপনি যদি 480 প্লাস 240 হিসাব করেন, আপনি 1 লিটার ফ্লুইডও কিন্তু আইভি দিচ্ছেন না 24 আওয়ার্স পর্যন্ত। কিন্তু যেটাই হোক ওর ওরাল আইভি মিলে অ্যারাউন্ড 48 আওয়ার্স এর মধ্যে সে এমন সব ফ্লুইড পেয়েছে যাতে ও ডিহাইড্রেটেড খুব বেশি হয়নি এবং অনেক বেশি ফ্লুইড ওভারলোড হয়নি। এটা আসলে ফ্লুইড ওভারলোডের কেস না, দিস ইজ নট এ ফ্লুইড ওভারলোড কেস। এই জন্য আমি বলি যে ফ্লুইড ওভারলোড দেখতে গেলে লুক এট দ্য আইজ অ্যান্ড লেগস, নট দি লাং অ্যান্ড দি এক্সাইটিস, কারণ এগুলো সিলেক্টিভ জায়গাতেই শুধুমাত্র লিকেজ হবে, অন্য জায়গাগুলোতে কিন্তু আপনি ফ্লুইড পাবেন না ইন পেশেন্টস উই হ্যাভিং প্লাজমা লিকেজ। তো এটা আসলে চমৎকার একটা কেস, এবং এটা আমি বলবো যে ভাইরাল ARDS, I mean dengue ARDS, tears mild involved in the liver as well as there is a plasma leakage. Around 18% of the plasma leakage is quite heavy, I would say, but it was well managed. Thank you. Thank you very much, sir. আর কতক্ষণ? আর এখানে স্যার যে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, যেমন একজন বলেছেন আমরা কি আলট্রাসোনো ফ্লোয়ার টেস্ট করতে পারতাম কিনা, বারবার চেস্ট এক্সরে করেছি রেডিওলজিক্যাল এক্সপোজার। স্যার তারিক স্যার যদি একটু বলেন, তারিক স্যার যদি একটু বলেন স্যার, এটা তো আসলে আমাদের আলট্রাসোনো ফ্লোয়ার টেস্ট আমরা তিনবার এক্সরে করেছি যতদূর মনে পড়ছে। 3 বার না স্যার, একটু বেশি। আচ্ছা 4 বার। নো ম্যাটার। আর 2 বার সিটি চেস্ট করা আছে। আলট্রাসাউন্ড করে মানে চেস্টে প্লুরাল ইফিউশন আছে কিনা এটা তো একবার দেখলেই যথেষ্ট, 1 নম্বর। হ্যাঁ, যদি এটা বেশ মডারেট বা আরো কালেকশন থাকতো বা ট্যাপ করা, সাধারণত আমরা এনকারেজ করি না,
যখন লো প্লেটলেট কাউন্ট থাকে কখনোই ট্যাপ করার কথা আনটিল দেয়ার ইজ রেসপিরেটরি কম্প্রোমাইজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা সিটি, বরং যিনি এই প্রশ্নটা করছেন তাকে আমি পাল্টা একটা প্রশ্ন না, তাকে জানাচ্ছি, একটা সিটি সমান 100 চেস্ট এক্সরে। আপনি, আমরা 7 দিনে 2টো সিটি করতে বাধ্য হয়েছি বিকজ পেশেন্ট যখন খারাপ হয়ে যাচ্ছে, পেশেন্টের যখন অক্সিজেন ডিমান্ড বাড়ছে, তখন কত ইনভলভমেন্ট, ইফিউশন ছিল, তার শ্যাডো ছিল। সো খুবই অনেক বিষয়গুলো খুঁটিনাটি করে কিন্তু রোবেদ ক্লিয়ার করে দিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্ট ওয়াজ নট এ কোয়েশ্চেন। লিকেজ হবে, হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যানেজ প্রপারলি। এটা অবশ্যই B+। আমরা সিভিয়ারে তো মানে এক্সপেক্ট করি যে সে সিভিয়ার হাইপোটেনশন অ্যান্ড নন শক নিয়ে আসলো সিভিয়ার, কিন্তু ও চেঞ্জ হয়েছে হাসপাতালে এসে। আর একটা মজার কথা আমি বলি, প্রফেসর রোবেদ আমিনের উদ্দেশ্যেই বলতেছি, কারণ হচ্ছে আমরা শেয়ার করি। এই পেশেন্টটাকে আমি দেখেছি হচ্ছে অনলাইনে, কারণ আমি তো চেম্বার করি না। when I saw that dengue positive, sorry COVID positive, কিন্তু তার ম্যানিফেস্টেশন অত না। কিন্তু যখন বললো তার মা যে পজিটিভ ছিল 27 তারিখ অর সামথিং, আমার এখন ডেটটা মনে নেই, 22 তারিখে নেগেটিভ বা 24 তারিখে পজিটিভ, সামথিং লাইক দ্যাট। কিন্তু স্যার এখন এই 4-5 দিনে তো আপনি তাকে কিছুই দেননি, বলছেন প্যারাসিটামল আর কাশি হলে একটু ফেক্সোফেনাডিন খেতে, আর তো কিছু খাইনি। এখন কিন্তু জ্বর 105। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি জানি না এটা রেফার ঠিক মতো লিখেছে কিনা, আমি খালি জিজ্ঞেস করলাম গায়ে ব্যথা আছে? বলে হ্যাঁ খুব গায়ে ব্যথা আছে, বলেছে যে গা টিপে দাও। এটা বোধহয় সম্ভবত ইউ মিসড ইট। দিস ওয়াজ দি ইনিশিয়াল ইস্যু, যেটাতে আমার কাছে মনে হলো যে আজিমপুর ভাষা শুনে সাথে সাথে আমি রোবেদকে নোট করতে বলছি ব্যাপারটা, আমি সঙ্গে সঙ্গে বললাম যে NS1 করেন। NS1 যখন পজিটিভ আসছে, দেন আই আস্ক দেম টু গেট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। যেহেতু আমি হাসপাতালে ডাইরেক্ট যে পেশেন্ট দেখি না, হুমায়রার আন্ডারে ভর্তি করে ওরা কনস্ট্যান্ট আমাকে একটা কিপ ইন টাচ, মনিটরিং, সবসময় জানানো। আমি আমার পরামর্শ একটা হচ্ছে আমি ডাইরেক্ট দেখা। তারপরও যেদিনকে সে রিকভারি ফেজে, তখন আই ওয়েন্ট ওর মায়ের কান্নাকাটির জন্য, কারণ ওই ফ্যামিলি পুরো আমার পরিচিত, আই ওয়েন্ট দেয়ার টু সি দ্য গার্ল। তখন সে 1 লিটার অক্সিজেন অথবা নো অক্সিজেন এরকম একটা সিচুয়েশনে ছিল। আমি বলবো আজকে এই কেসটি কমপ্লিটলি একটা ডিফারেন্ট টাইপের কেস, যেটা রোবেদ বলছে মানে একদম মানে যথাযথই বলছে। প্রত্যেকটা পেশেন্টের ফ্লুইড ইম্পর্টেন্ট রিগার্ডিং ডেঙ্গি, আর কোভিড এর কমপ্লিকেশন যাদের অ্যানোজমিয়া হয় তাদের কম হয়। তারপরেও যখন একটা পেশেন্ট অনেকগুলো কারণে সিঙ্ক করতে থাকে, তখন কিন্তু সামটাইমস ইউ আর টেকিং সাম অফ দি অ্যাডভান্টেজিয়াস ডিসিশন, যেটা রোগীর পক্ষে যায়। আমি আবারও বলছি, এটা আমাদের জীবন থেকে শেখা, ক্লিনিশিয়ান হিসেবে শেখা। হয়তো আমরা 1-2টো ডিসিশন যেটা নেই সেটা একদম বুকিশ নাও হইতে পারে। আমি কেন হুমায়রাকে টেলিফোনে বললাম অত বড় একটা শ্যাডো দেখে যে সুইচ ওভার ফ্রম সেফট্রিয়াক্সন, এটা তো মানে মানে মুড়ি মুড়কির মতো ব্যবহৃত হয়, জাস্ট সুইচ ওভার, কারণ কাউন্ট 14,000-এ উঠেছে এবং পেশেন্টের প্রোক্যালসিটোনিন বাড়ছে। আমি যদি অন্য কিছু নাও মানি, এটা একটা ভালো কভারেজ যদি আমরা না দেই, মেবি দিস ইয়াং গার্ল ক্যান ডাই। কারণ আমরা অনেক জায়গায় জানি যে কোভিডে as well as যদি আমি রং ম্যানেজমেন্ট করি ডেঙ্গি, উই ক্যান লুজ এ চাইল্ড। এবং সবচেয়ে বড় কথা, একটা বাচ্চা থাকুক আর 10টা বাচ্চা থাকুক, মানে যে মায়ের কাছে সন্তান সন্তানই, when they were crying, তো আমরা ডিসিশন নিলাম যে let us give the good coverage। আর 2 দিনের স্টেরয়েডে 14,000 কাউন্ট, এটা আমার তখন মনে হচ্ছিল না, কারণ পেশেন্ট টক্সিক ছিল। আমি তখন ওটা অফ করে দিয়ে বললাম যে ওকে, আমরা আই থিঙ্ক উই হ্যাভ ইউজড, এটা বোধহয় একটা পাজলিং ডিসিশন যে 30
unit of enoxaparin for 1 day only. তারপর দিন আমি বলছি স্টপ ইট, কারণ এটার কোনো ইন্ডিকেশন নাই, এটা একটা পাজলিং ডিসিশন, নো নিড। আমাদের এই জন্য শেখার কিন্তু কোনো শেষ নাই। ইভেন অ্যাট দিস এজ আই এম লার্নিং। এবং তোমাদের কথা কি বলবো যারা শুনছো, সারা জীবন শিখতে হবে, কারণ প্রত্যেকটা পেশেন্ট কিন্তু তার নিজস্ব মেরিটে চলে, এবং প্রত্যেকটা পেশেন্ট বুকেশ নলেজ আমার ঠিকই থাকবে, কিন্তু আমি যেন যে কথাটা আমি সবার উদ্দেশ্যে বলবো, মানে যারা নবীন এবং যারা মানে সামনে অনেক মানে বড় জায়গায় আসবে, যে ইরেশনাল যদি আমি কোনো ডিসিশন না নেই, তাহলে আমার ভিতরে কোনো গিল্টি ফিলিং থাকবে না। আমি সব দিলাম, কিছু না কিছু তো হবে, এরকম টাইপের ডিসিশন কখনোই নিবে না। ওই যে কথাটা বললো রোবেদ বললো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা সাধারণত একটা হেমাটোক্রিটকে ক্যালকুলেট করি হিমোগ্লোবিন মাল্টিপ্লাইড বাই 3 দিয়ে। দিস ইজ এ জাস্ট ওয়ার্কিং ফর্মুলা। এই 30 না 35, 10 × 3 তার 35 আছে, তাহলে এই যে 5 ডেফিসিয়েন্সি, তার মানে হচ্ছে তার 3 × 5 = 15 বা 18 এই পার্সেন্টেজে ফ্লুইড লিক করতে শুরু করেছিল। কিন্তু এটা ম্যাসিভ লিকেজ হলে এই বাচ্চাটা আরো খারাপ হয়ে যেতে পারতো। হ্যাঁ, অবশ্যই যেখানে ছিল ডাবল প্যাথোলজি, এবং আমি যখন এই কেসটা প্রেজেন্ট করার কথা বলছে, আমি তখন ওদেরকে একটা কথাই বলেছি, যে রিমেম্বার কোভিড এর জন্য এই পেশেন্ট কিন্তু খারাপ হয়নি। ওমায়রা, ইউ মাস্ট অ্যাডমিট ইট। এই পেশেন্ট খারাপ হয়েছে সেকেন্ডারি ইনফেকশন অফ ইউনিল্যাটারাল বিগ কনসলিডেশন। এইটা যে এই নিউমোনিয়াটা যে ডেভেলপ করছে, দিস ইজ ব্যাকটেরিয়াল, যে জন্য অ্যান্টিবায়োটিকের ড্রামেটিক রেসপন্স হয়েছে, এবং পেশেন্ট কুড লিভ হসপিটাল বাই 9th ডে। তা না হলে হয়তো পেশেন্টকে আরো লং কোর্সে যেতে হতে পারতো। এই কারণে আমি বলবো যে আমরা যখন ডাবল প্যাথোলজি বলবো, সেই ডাবল প্যাথোলজি যদি কনকমিটেন্ট হয়, একসাথে হয়, তাহলে এক ধরনের ম্যানেজমেন্ট। আর যদি দেখা যায় একটা ভালোর দিকে তখন আরেকটা দিয়ে আক্রান্ত হয়েছে, তখন আরেকটা ম্যানেজমেন্ট। এবং যদি একসঙ্গে হয়, তাহলে সিভিয়ার ডেঙ্গি, সিভিয়ার কোভিড এর ম্যানেজমেন্ট ভেরি হেক্টিক অ্যান্ড ভেরি ডিফিকাল্ট। বাট মাইল্ড যে কোনো একটা যদি ডিজিজ থাকে, তাহলে ধরে নেওয়া যায় ওটা থেকে উদ্ধার হবে। আমার মনে হয় লাস্ট টাইম আমি যেটা ডেঙ্গি ইমার্জেন্সি সিচুয়েশন বলছিলাম, আমি কতগুলো কম্বিনেশন দেখাচ্ছিলাম। ওয়ার্স্ট কম্বিনেশন তো সিভিয়ার ডেঙ্গি উইথ সিভিয়ার কোভিড, কিন্তু এই কম্বিনেশনের উপরে আমাদের ম্যানেজমেন্টটা নির্ভর করবে। হাউ উইল ইউ প্রসিড, and each patient demands different merit of treatment. And আমি অবশ্যই রোবেদ আমিন অনেক চমৎকার হাইলাইট করেছে, তার জন্য থ্যাঙ্কস দিতে চাই। বাট আমি যদিও মানে বাসায় থেকে ওদেরকে সবকিছু বলেছি, ডিপেন্ডিং অন দেয়ার কি বলবো কনভারসেশন এন্ড অল আদার্স, তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের একটা জার্নি, এটা অন্যরা জানুক, কারণ ইট ক্যান হ্যাপেন উইথ এনিবডি। এটা আমাদের যে কারোর সাথেই এরকম হতে পারে, হতে পারে এর থেকে ওয়ার্স্টও হতে পারে। তাহলে আমরা যেন সেই জায়গায় সচেতন থাকি। আর পপুলার মেডিকেল কলেজে রোবেদ আমিন, আমরা ফ্লুইড ম্যানেজমেন্টে 2019 সালে যখন বিশাল আউটব্রেক হলো, তখন আমরা যে কতগুলো মানে এই ফ্লুইড ম্যানেজমেন্টের ওদেরকে ওরিয়েন্টেশন করেছি নিজেরা, নট ফ্রম ডিজি অফিস। সো যারা এখানে এখন কাজ করে বা যারা আসে, ওরা এই সিস্টেমের মধ্যে পড়ে যায়। প্রতিটি ফ্লোরে গাইডলাইন বই দেওয়া আছে, ওই ছবিটাকে বড় করে দেওয়ালে লাগানো আছে। সো দে নো যে আমি নন শককে কি দিব, এবং সে যখন স্টেবল হবে, আই উইল গো ফ্ল্যাট, আমি আর এটাকে বাড়াবো না, সো দ্যাট দেয়ার ইজ নো চান্স। সো at least these people, they know they will never make overhydration and make pulmonary edema. At least from popular I can assure, because I am working here and you know that this is a very important part of dengue management. Thank you. আমার মনে হয় যে আমরা হ্যাঁ প্লিজ একটা মানে বিকজ দিস ইজ এ কো-ইনফেকশন, সেজন্য সবার সুবিধার্থে দু একটা জিনিস আমি বলি আর কি। একটা হচ্ছে যে এর আগে সিঙ্গাপুর থেকে যখন কতগুলো কেস প্রেজেন্টেশন হয়, তখন ওরা কিন্তু সেরোলজিক্যাল টেস্ট করেছিল
যে সেরোলজিক্যাল টেস্ট ক্যান বি পজিটিভ ইন কোভিড-19। সুতরাং শুধু সেরোলজিক্যাল টেস্ট দিয়ে আমরা যেন কো-ইনফেকশন গুলা ডায়াগনোসিস না করি, নাম্বার 1। সেকেন্ড থিং, যদি আমরা কনফার্ম বলতে চাই দুইটা আলাদা আলাদা কো-ইনফেকশন, তাহলে আমাদের কি কি লাগবে? একটা হচ্ছে RT-PCR কোভিড পজিটিভ হইতে হবে, নন সার্স-কোভি-2। আরেকটা হইতে পারে যে RT-PCR ফর ডেঙ্গি টেস্ট করলেন আপনি, সেটা পজিটিভ কিনা এবং সেটা সেরোটাইপ আপনি করে ফেলেন কিনা, এটা একটা। আমাদের এখানে ফ্যাসিলিটি নাই। একটা হচ্ছে NS1 পজিটিভ। খেয়াল করতে হবে, NS1 পজিটিভিটি ইজ এ কনফার্মেটরি টেস্ট ফর দি ডেঙ্গি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা কি ওখানে পজিটিভ আসবে কিনা। আমি বলবো যে সেরোলজিক্যাল টেস্ট অথবা অ্যান্টিবডি ক্রস রিঅ্যাক্টিভ হতে পারে, কিন্তু S1 ইজ অ্যান অ্যান্টিজেন, এটা স্পেসিফিক ফর দি পার্ট অফ দি ডেঙ্গি অ্যাডেনোভাইরাস। সুতরাং এটা যদি যখন কেউ মেজারমেন্ট করবে তখনই কিন্তু বলে ফেলতে হবে এটা। তার মানে এই কেসটা ছিল দুটা ডিজিজের কনফার্মেটরি টেস্ট, এটা হচ্ছে ফার্স্ট শিওর। সেকেন্ড ইস্যু হচ্ছে যে সিভিয়ার ডেঙ্গি গুলাতে যখন প্লাজমা লিক হয় তখন শ্রীলঙ্কাতে একটা আছে যে ওরা ডে 4 ও 5 ওরা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন গল ব্লাডারতে দেখে, কারণ পেলিসিস্টিক কালেকশনটা সবার আগে হয়। তাহলে গল ব্লাডারের কাছে যদি ফ্লুইড পেয়ে যায় তখনই ওরা বলবে যে না ঠিক আছে, এখন আমরা তাকে সঠিকভাবে ফ্লুইড মেজারমেন্ট দিব, ডেফিসিট এবং মেনটেনেন্স করে, যাতে পরবর্তী সময়ে অ্যাসাইটিস অথবা এই বিষয়গুলো না হয়। তো এই জন্য আল্ট্রাসোনোগ্রাফি খুব ভালো একটা টেস্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের খেয়াল করতে হবে কোভিড-19 রোগীটার পজিটিভ, তাহলে আপনি তো ফ্রিকুয়েন্টলি কাছে কাছে গিয়ে বারবার করতে পারবেন না, কারণ চেস্ট ওয়ালের কাছে বারবার যাবেন, অ্যাবডোমেনের কাছে যাবেন, এটা প্রতিবার করা যায় না। সেই জন্য হয়তো রেডিওলজিক্যালি ওনারা চেস্ট এক্স চুজ করেছেন, এটা অনেক বেটার রাদার দেন রিপিটেডলি ডুইং দ্য সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। এই সিটি স্ক্যান রিপিটেডলি করে কোনো আসলে লাভ হয় না, এটা বরঞ্চ লম্বা লম্বা গ্যাপে দিয়ে যদি দেওয়া হয় তাহলে ভালো। দিস ইজ ওয়ান। আমি কিন্তু হইলে আমি চেষ্টা করতাম রোগীটার অ্যাটলিস্ট মায়োকার্ডাইটিস আছে কিনা প্রুভ, বিকজ আমার নিজস্ব একটা টেন্ডেন্সি আছে, সেটা আমি বলবো না। কারণটা হচ্ছে যে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার রিজন গুলোতে এত সিভিয়ার যে হয়ে যায় অনেক সময়, এর একটা কিছু পেপারে বলা হয়েছিল যে সম্ভবত ডেঙ্গি এখানে অনেকদেরকে মায়োকার্ডাইটিস করে, যেটা হয়তো আমরা মিস করে ফেলি অথবা আদার্স থিং না করে ফেলি। তো এই জন্য রোগীটাকে ফলো আপ করবেন অবশ্যই আপনারা। আমি বলবো যে ফার্স্ট ফলো আপটা 7 ডেজে করেন, তারপরে দরকার করলে 2 উইক অথবা 3 উইকস করেন, তাহলে খুব ভালো হবে। আবার দুইটা ভাইরাল কো-ইনফেকশন যখন হয় তাহলে দুইটাই সিভিয়ার হয় কি না, যেমন আমি অনেকগুলো কেস রিপোর্ট করে ফেলেছি, ব্রাজিলে অনেকগুলো কেস রিপোর্ট হয়েছে কারণ ওদের ডেঙ্গি বেশি। তো সেখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম গুলো হচ্ছে এরকম, হয় মাইল্ড ডেঙ্গি সিভিয়ার কোভিড অথবা মাইল্ড কোভিড সিভিয়ার ডেঙ্গি, দুইটাই সিভিয়ার হয়েছে, এরকম সম্ভাবনা কম। কিন্তু তার মধ্যেও আমাদের প্রস্তুত থাকতে হবে, স্যার যেটা বলেছেন। আমি বলবো যে কতগুলো প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হবে। মানে কোভিড-19 মানেই আমাকে আসলে ভ্যাকসিন দিতে হবে বলে কথা নাই, কিন্তু কেমন আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে হাইপার কোয়াগুলেশন স্টেট হচ্ছে, তারপরে না এই ব্যাপারটা আসবে। সুতরাং মাইল্ড মডারেট কেসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো থাকবে না প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা থাকবে যদি অনেকের মাল্টিপল কোমরবিডিটি এবং এটা আনকন্ট্রোল থাকে, তখন তাদেরকে দিবেন কিনা। এখন তো আপনার ডেঙ্গিও আছে, যা প্লাটলেট কাউন্ট 1 লক্ষের নিচে থাকবে, আপনি তো পটেনশিয়ালি ওকে ডেঞ্জারাস সিচুয়েশনে ফেলে দিবেন যদি তাকে হ্যাপারিন অথবা লো মলিকুলার হ্যাপারিন দেন। 50,000 এর নিচে এসে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, দিতেই পারবেন না 50,000 এর নিচে। সুতরাং আপনি 1 লাখের নিচে আসতে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখন যদি কোনো ডেঙ্গি ডিআইসিও করে, এটা হ্যামোরেজ ডিআইসি করে, আর কোভিড-19 যে ডিআইসি করবে সেটা হলো থ্রম্বোটিক ডিআইসি। তো দুইটাই যদি সিভিয়ার একটা একটাকে ব্যালেন্স করে ফেলবে। সুতরাং আমরা যেন অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে অনেক বেশি পরিমাণ না থেকে থাকি, একেবারে না থেকে থাকি যে না আমাদেরকে এটা ছাড়া রোগীটা ম্যানেজ করতেই পারবো না, বরঞ্চ আদার যেসব এলিমেন্টস অফ কোভিড-19 ম্যানেজ করার টুলগুলো আমাদের কাছে আছে, ওই টুলগুলাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি। সেটা অ্যান্টিভাইরাল হইতে পারে, স্টিরয়েড হতে পারে, অক্সিজেন তাকে সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা হতে পারে, তাহলে কিন্তু এগুলা ম্যানেজমেন্ট অনেক বেটার হবে বলে আমি মনে করি। আবার অনেক সময় এইসব ক্ষেত্রে দেখবেন যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের এভিডেন্স গুলো খুব সহজে পাওয়া যায় না। ধরেন ইউনিলেটারাল শ্যাডো আছে, কিন্তু আমরা তো অত স্পুটামে কালচার গ্রোথ করতে পারি না, সেটা 50% কেজে নেগেটিভ থাকে, প্রোকেসিডেনির প্লাস মাইনাস হয়ে যায়, অনেক সময় স্টেরয়েড দিয়ে এক্সপ্লেন করতে পারে। আপনি সায়েন্টিফিক্যালি অনেকভাবে অনেক জিনিস এক্সপ্লেন করতে পারবেন, কিন্তু এই রোগীটাকে ক্লিনিক্যালি জাজমেন্ট করে অ্যান্টিবায়োটিক্স দেওয়াটা এবং এটাকে চেঞ্জ করাটা আমি মনে করি জাস্টিফায়েবল। এটা ক্লিনিশিয়ানদের জাজমেন্টটাকে অনেক গুরুত্ব দিতে হবে। সবসময় কিন্তু এখানে কিছু প্রশ্ন আসছে বলে আমি জিনিসগুলো বলছি, সেটা কিন্তু আপনি একেবারে যে স্যার ওর প্রোগ্রেসিভ নর্মাল ছিল, স্যার ওর ব্লাড কালচার স্পুটাম কালচারে কিছু আসেনি, অথবা এখানে কি নেট কানেকশন চলে গেল।
রোবেদ, তোমাকে শুনতে পাচ্ছি না। ডাক্তার নাজমুলকে লাইভ কোশ্চেন করবে কিনা একটা অপশন দিতে পারেন। এই রাত বাজে 11টা। জি স্যার। না স্যার, আর একটু অনেক কোশ্চেন আছে তো, 2-3টা কোশ্চেন নিয়ে শেষ করে দিবে স্যার, তাহলে ভালো হবে স্যার। রোবেদ স্যার শেষটুকু শোনা যায় নাই। আচ্ছা, শেষটুকু শুনতে পারি না। আমি বলছি যে ক্লিনিক্যাল আসসমেন্টটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে টু প্রোভাইড দ্য অ্যান্টিবায়োটিক্স ইন মেনি পেশেন্ট হু আর লিভিং ইন দ্য ক্রিটিক্যাল ইলনেস। এই জন্য দেখবেন কোভিড-19 সিভিয়ার ইলনেস হয়ে রোগীটা যখন আমরা বলছি আইসিইউতে যাচ্ছে, তাকে আমরা বলছি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেন, কিন্তু আমরা বলছি দেখেন কোভিড-19 তাহলে একটা ভাইরাস ইলনেসে কখন দিচ্ছেন? কারণ এইসব এনভায়রনমেন্ট গুলোতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং সেটার প্রোফাইলাক্সিস দেওয়াটা জাস্টিফাইবল যদি ক্রিটিক্যাল ইলনেস হয়। এই রোগীটা অত্যন্ত ক্রিটিক্যাল মেয়ে ছিল, 15 বছর। আমি মনে করি এটা খুবই জাস্টিফাইবল টু গিভ আর অ্যান্টিবায়োটিক কম্বিনেশন ওয়ে। এখন কোন কম্বিনেশন দিবেন সেটা নিয়ে অনেক জাজমেন্টাল অনেক কিছু হতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক ওয়াজ জাস্টিফাইড। এটা প্রশ্ন আসছিল, এই জন্য আমি এটা আগে জানাই ফেললাম। থ্যাংক ইউ স্যার। আমার কাছে 2টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। একটা হচ্ছে স্যার যে প্রথম দিন থেকে রেমডেসিভির দেওয়াটা কি জাস্টিফাইড ছিল কিনা, সে তো জ্বর নিয়ে আসছে এবং কোভিড পজিটিভ ছিল, 7 দিনের হিস্ট্রি, এটা একটা স্যার কোশ্চেন আসছে। আরেকটা স্যার হচ্ছে যে প্রথম থেকে ওর ইন্টারলিউকিন 6 অনেক বেশি ছিল, তো আমরা কি টোসিলিজুমাবের কোনো রোল এখানে ছিল কিনা, আমরা তো স্যার দেই নাই। এই দুটা একটা তারেক স্যার উত্তর দেন স্যার। রুবেল স্যার উত্তর দেন স্যার। স্যার ওই যে টোসিলিজুমাব আসলে টোসিলিজুমাব দিতে হবে এইটা কে শিখাইছে? স্যার এই ইন্টারলিউকিন 6 এর লেভেল বেশি, এটার জন্য জিজ্ঞেস কোশ্চেন আসে স্যার। নেভার এই সমস্ত কনসেপ্ট থেকে আমাদের ডাক্তারদের বের করে আনতে হবে। টসিলিজুমাব আর ইফেক্ট এটা নিয়ে ওরা রস নিজেই বলছে যে আমরা নিজেরাই বলতেছি যে ইট ইজ নট এট অল। ওরা নিজেরা ট্রায়াল করেই বলেছে যে IL-6 এর সাথে এর কোনো সম্পর্ক নেই এবং আউটকাম অফ পেশেন্ট এটা কখনোই এটা দিয়ে চেঞ্জ করা যায় না। এবং আমরা যে দেইনি, আমরা যারা যার মনে প্রশ্ন জেগেছে তাকে বলবো, এই পেশেন্ট যদি লাংয়ের ইনভলভমেন্ট এত খারাপ থাকতো, যদি তার দেখা যেত 70% লাং শুধু জিজিও, তার মানে আমরা কোভিড বাদই দিলাম, সরি ডেঙ্গি বাদই দিলাম, কোভিড নিয়েই সে অত্যন্ত ক্রিটিক্যাল স্টেজে আছে অথবা সিভিয়ার স্টেজে আছে, অক্সিজেনের ডিমান্ড প্রচন্ড বাড়ছে, তখন হয়তো আমরা চিন্তা করতাম। কিন্তু ওইটা কোভিডেও যেমন বাড়ে, ওটা সাইটোকাইন স্ট্রম হিসেবে ডেঙ্গিতেও বাড়ে। তাহলে আমি কেন এটাতে একটা রং ডিসিশন নিব? আমি একটা উত্তর দিলাম, আর একটা উত্তর রোবেদ দিবে। আমি যে শুধু একটা জিনিস বলি, ইন্টারলিউকিন 6 কি টসিলিজুমাব দেওয়ার জন্য এজ এন ইন্ডিকেটেড মার্কার? কেউ কি বলেছে কোথাও কোনো জায়গায় আছে? নেভার। ইন্টারলিউকিন 6 দেখে কেউ কোনো সময় যেন জাজমেন্ট না করে যে আমি টসিলিজুমাব দেব। টসিলিজুমাব কোভিড-19 কখন দেওয়া হবে? দেওয়া হবে ওই সব রোগীদের ক্ষেত্রে যাদের প্রগ্রেসিভ হাইপক্সিয়া ইজ নট কারেক্টেড বাই ট্রেডিশনাল স্ট্যান্ডার্ড লো ফ্লো অক্সিজেন থেরাপি, তাকে বারে বারে হাই ফ্লোতে চলে যেতে হচ্ছে। যদি এমন হয় যে ক্রিটিক্যালি ইলনেস হয়ে গেছে, তাকে শিফট করে আইসিইউতে চলে যেতে হবে, যে স্টেরয়েড, রেমডেসিভির এবং অক্সিজেন সঠিকভাবে সঠিক মাত্রায় অ্যান্টিকোয়াগুলেন্ট সব পেয়েও হাইপক্সিয়া ডিটোরিয়েট করছে অথবা সিআরপি প্রায় ট্রিপল ডিজিটের কাছাকাছি চলে আসছে, শুধুমাত্র তাদেরকে আসলে টসিলিজুমাব কেমন। সুতরাং IL-6 দিয়ে কোনো সময় জাজমেন্ট না করে, এটা হলো নাম্বার 1। আর আরেকটা প্রশ্ন ছিল হুমায়রা, সেটা হলো কি জানি বলছিলেন? স্যার প্রথম দিন থেকে কি মানে ও তো ডেঙ্গু ছিল, কোভিড পজিটিভ ছিল 7 দিন আগে, আর আমরা ডে 1 আমরা রেমডেসিভির কি কোনো মানে আমরা তো দিলাম স্যার 11th ডেতে এসে, যখন প্রোগ্রেসিভ কোভিড প্লাস ডেঙ্গু প্যারালালে ছিল ওই সময় এসে আমরা 11তম দিনে দিলাম। আমরা কি প্রথমেই স্যার দিতে পারতাম কিনা রেমডেসিভির? বা তার কোনো রোল ছিল? দিতে পারতেন না, কারণ আমরা বলি একটা হচ্ছে অ্যান্টিভাইরাল ইন কোভিড-19 এর জন্য স্পেসিফিক ইন্ডিকেশন হচ্ছে কি, যখন কোন রোগী হাইপক্সিয়া হবে এবং লো ফ্লোতে অক্সিজেন পাবে, তখন সে রেমডেসিভিরের জন্য ইন্ডিকেটেড হবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যদি কারো হাইপক্সিয়া হয়ে অক্সিজেন পাচ্ছে না এমন কাউকে দেওয়া যাবে কিনা, সেটা দেওয়া যেতে পারে যদি তার প্রগ্রেসিভ ভাইরেমিয়া হয় এবং সাধারণত সেটা যদি ডে 6-7 অনওয়ার্ডস হয়, সেটার সঙ্গে এডিশনাল পয়েন্ট থাকতো, যেমন তার এক্সট্রিম ফ্যাটিগ হয়ে গেছে অথবা রেসপিরেটরি সিম্পটম অফ কফ অথবা ব্রেথলেসনেস হচ্ছে, স্যাচুরেশনটা নরমাল থাকতে পারে কিন্তু তার
সিমটোম্যাটিক্যালি তার সমস্যা হচ্ছে, অথবা আমরা সাইন পেয়েছি যেটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অথবা কনসোলিডেশনের কোনো সাউন্ড, এবং অ্যাপারেন্টলি অবজেক্টিভলি লুকিং অথবা ওয়েল বিং নেই, তখন হয়তো আপনি জাজমেন্ট করতে পারেন তাকে রেমডেসিভির দেওয়া। সুতরাং আমি মনে করি যখন অক্সিজেনের ডিমান্ডে পেয়েছে তখনই রোগীটা আসলে পেয়েছে। এবং প্রথম দিকে যখন রোগীটা এই যে 2 দিনের থেকে জ্বর হয়ে, তখন তো ভালো হয়ে গেল, 22 তারিখ থেকে 24 তারিখ রোগী তো জ্বর নেই, তাহলে তার মধ্যে দেওয়া আছে গ্যাপ। তাহলে এই 5 দিন 6 দিন থেকে গ্যাপ হয়ে গিয়ে আবার কোভিড এর জ্বর আসছে? নো। এই জন্য দেখেন তারিখ একটা কথা বলেছে যে ওর গায়ে ব্যথা, গা চিবাচ্ছে, এবং একটা কথা বলছেন উনি, দেখেন যে টেলিফোনে, তাই না, যে তার শরীরকে চাপাতে হচ্ছে, তার মানে কি পরিমাণ ব্যথা দেখেন। এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এ ডে 1 ইলনেস যার হাই টেক ফিভার ইজ গোয়িং টু বি ডেঙ্গু। 105 ডিগ্রি প্রথম দিন তীব্র গায়ে ব্যথা, তীব্র মাথা ব্যথা, এটা ডেঙ্গি হবে। আর যদি লো গ্রেড একটা ফিভার থাকে, সেটা এমন হতে পারে পরবর্তী কোনো সময় অনেক টেম্পারেচার রেজ হতে পারে, ডে অন 6 7 8 গিয়ে, সেটা হয়তো আপনি কোভিড এক্সপ্লেন করতে পারেন। কিন্তু আপনি 6 দিন 7 দিনের গ্যাপ দিয়ে হঠাৎ করে আবার কোভিড-19 জ্বর নিয়ে আসবেন, ইট ইজ ভেরি আনইউজুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রাত প্রায় 11:10 বাজে, আমরা কি এখন শেষ করব ডক্টর হেসান? আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভালো কোশ্চেন থাকলে নিতে পারেন, না হলে আপনারা শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক কোশ্চেনে তো মোটামুটি অ্যান্সার দেওয়া হয়েছে। অনেকে একটু জিজ্ঞেস করছে যে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল কিন্তু লাংস ক্লিয়ার ছিল, তখন কেন নেবুলাইজ করলাম? এটা আসলে সিমটোম্যাটিক্যালি তখন নেবুলাইজ করে পেশেন্ট ইমপ্রুভ করছিল, ভালো। জি, হ্যান্ড রেজ করে রেখেছে, তাকে একটা সুযোগ দিয়ে শেষ করে দিই। নাজমুল, ডক্টর নাজমুল, হ্যান্ড রেজ কে করেছেন? কোনো কোশ্চেন করলে তাড়াতাড়ি করে ফেলেন, আমরা শেষ করে ফেলবো। জি, ডক্টর নাজমুল কিছু জানতে চান? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। জি 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 স্যার, আমাদের কাছে একটা কোশ্চেন ছিল, মানে আমরা দেখা যাচ্ছে অন্য সময় রোগীদেরকে আমরা খুবই অ্যাডভাইস দিই, অন্য কোভিড হোক অন্য যে কোনো ইয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ডেঙ্গির ক্ষেত্রে একটা কমনলি আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস, মানে ক্রিটিক্যাল ফেজের আগেই আসলে সেক্ষেত্রে আমরা কি মানে একটা প্রোফাইল্যাকটিক্যালি বা এইভাবে আমাদেরকে অ্যাডভাইস রোগীদেরকে তখন থেকে একটু ফ্লুইডটা আমরা ওরালি মানে দেয়ার অ্যাডভাইসটা দিতে পারি কিনা স্যার? একটা এই ব্যাপারে যদি স্যার কিছু বলতেন আর কি। মানে তো খাবে এই ছেলে, ওরালি তো সে খাবেই, এর আবার অ্যাডভাইস কি? ওরালি তো সে খাবেই। ও যদি বমি করে, ওর যদি ওয়ার্নিং সাইন শুরু হয়, তাহলে সে ওরাল আর খেতে পারছে না। সেই জায়গাগুলোতে সে ডেফিনেটলি ইউ শুড গিভ অ্যাডমিশন দ্য পেশেন্ট। অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখবে চমৎকার করে লেখা আছে, এবং তখন আইভি ফ্লুইডে অবশ্যই যেতে হবে। ওরালি তো নর্মালি আমরা এনকারেজই করব আনটিল দি পেশেন্ট ক্যানট। এই বাচ্চাটার ব্যাপারে যেটা ছিল যে ওর অ্যাবডোমিনাল পেইন বা সিভিয়ার ভমিটিং এগুলো না থাকাতে প্যারালালি তার ওরাল এবং কিছুটা ফ্লুইড লেগেছে, বিকজ যখন দেখছে বিপি কমে আসছে। এটা তো খুব স্বাভাবিক যে ইউ ক্যান গিভ 500 to 750 ফ্লুইড অর হাইয়েস্ট 1 লিটার ফ্লুইড, আর সাপ্লিমেন্টারি যদি সে ওরাল খায়, সব মিলা যদি সে 1.5 লিটার একটা অ্যাডাল্টের 14 বছর 15 বছর বয়স, অ্যাডাল্ট না বললেও স্বাস্থ্য ভালো, তার জন্য পার কেজি হিসেবে আমরা যেটা ওই যে হিসাবটা করি, এটা হিসেবে ঠিক আছে। ওরাল সে খাবেই, ওরালের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, যতক্ষণ পারে ওরাল খাবে। কারণ আইভি দিলে যে চান্সটা থাকবে যে ভলিউম ওভারলোড হওয়ার, ওরালে তো সেটা হবে না। সেজন্য যতক্ষণ পারে ওরাল ইজ হাইলি অ্যাডভোকেটেড। স্যার আমরা এটা বলেছিলাম যে পানি পরিমাণ দাও স্যার। জি স্যার, আমাদের ন্যাশনাল গাইডলাইনে কষ্ট করতে দেখবেন ওখানে লেখা আছে ফেব্রুয়ারি ফেজে কি ফ্লুইড খাবে, কতটুকু খাবে, এটা লেখা আছে কিন্তু। সুতরাং আপনি যদি কোন রকম ওয়ার্নিং সাইন নাও থেকে থাকে, শুধু জ্বরের সময় আসছে রোগী, তখনও কিন্তু আপনি করবেন, কারণ আপনার জ্বরেই তো আপনার ইভাপোরেশন হয়ে যাবে সল্ট শরীর থেকে। Not only that, Robert, it is clearly written in the guideline যে প্লেন ওয়াটার খাবে না, কারণ আপনার প্লেন ওয়াটার খাবে না, আইদার ওআরএস or ডাব ওয়াটার or something যার ভিতরে ইলেকট্রোলাইট আছে। You should remember. Absolutely. এই এসান, তুমি তো খায় দেয় এসে বসছো, এই জন্য তোমার অত গরজ লাগতেছে না। We are feeling tired. অনেক আলাপ হচ্ছে, থ্যাংক ইউ। আমার মনে হয় শেষ করে দাও। চেয়ারপারসন তো শেষ করে দেখ। থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়রা মডারেটর হিসেবে একটা কথা বলে শেষ করুক। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের তারিক স্যার, রবিদ আমিন স্যার এবং এবিডি ফিজিশিয়ান আমাদের এই চমৎকার কেসটা প্রেজেন্ট সবার সামনে করার সুযোগ দেওয়ার জন্য।
আশা করি আমরা সবাই কেস থেকে অনেক কিছু শিখবো এবং এই ধরনের পেশেন্ট ভবিষ্যতে পেলে যাতে আমাদের ম্যানেজমেন্ট অনেক সহজ হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সেশন এখানেই শেষ। থ্যাংক ইউ। ওকে, বিং চেয়ার, আমি শুধু একটা কথাই বলবো যে আমরা যে দুজন এখানে ছিলাম, তুমি তো শেষ করে দিয়েছো, এই জন্য রোবেদ আমিন অফ হয়ে চলে গেছে। আমি রোবেদের কথাই বলছি যে ও আমার এক্সিকিউটিভ এডিটর অব দি ন্যাশনাল গাইডলাইন, যেটার আমি এডিটর ইন চিফ। তো আমরা আসলে একসাথে কাজ করেছি দীর্ঘদিন এই জিনিসগুলোকে ডেভেলপ করা, এর থেকে আবার পরে কিন্তু ট্রেনিং মডিউল তৈরি করা। সো ডেঙ্গি নিয়ে বাংলাদেশে আজকেই মিটিং ছিল, ডেঙ্গি নিয়ে বাংলাদেশে মানুষ মারা যাক এটা কেন যেন টলারেটই আমরা করতে পারি না। এবং আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এর ম্যানেজমেন্ট এত বলেছি, এত শিখিয়েছি, এত করিয়েছি, সো ডেঙ্গি আইসোলেটেডলি ডেঙ্গিতে মানুষ মারা যাবে। হ্যাঁ, শিশুদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু অ্যাডাল্ট সময় মতো আসলে যদি একদম খুব শক নিয়ে না আসে, তাহলে মানে অর্গান ফেলিওর বা এক্সপ্যান্ডেড ডেঙ্গি নিয়ে না আসে, হওয়া উচিত না। আর কোভিড হয়েছে, সে একটা উইন্ডো পিরিয়ডের পরে ডেঙ্গি হয়েছে, দুটোর কো-ইনফেকশন, তারপরে তার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ডেভেলপ করেছে। আজকে আমরা যে ইয়েটা করলাম, আই এম ভেরি হ্যাপি, থ্যাঙ্কফুল টু ব্রিটিশ ফিজিশিয়ান ফর দিস প্ল্যাটফর্ম, যে আজকে এরকম একটা কেস নিয়ে ডিসকাশন হলো। এবং আমি আমার এক্সিকিউটিভ এডিটর অফ দি গাইডলাইন প্রফেসর রোবেদ আমিন, ইজ এ ভেরি গুড ক্লিনিশিয়ান, ওকে একসাথে পেয়ে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, আমি মনে করি যে নতুন প্রজন্ম, ইউ আর লাকি যে এরকম একটা কেসের উপরে অনেক আলোচনা, যেগুলো অনেকের কাছে জিজ্ঞাসা করে শুনতে হতো, সেগুলো কিন্তু স্পন্টেনিয়াসলি ইউ গট দি নলেজ from a panelist, and I'm very happy that Professor Rubed Amin was with me, and we are doing a lot for the next generation, trying to do. I don't know how much it will give. Thank you very much, and we conclude the session. Thanks to BD Physician and Escape.